আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি রকেট ফিজিক্সে। আমরা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়টি শুরু করেছিলাম। সেখানে অলরেডি আমাদের একটি ক্লাস হয়ে গিয়েছে। আমরা বয়েলের সূত্র খুব ভালো মতো দেখেছিলাম। বয়েলের সূত্রে অসংখ্য গ্রাফ, বয়েলের সূত্র নিয়ে বেশ কয়েকটি ম্যাথ সবকিছু আমাদের সলভ করা শেষ। এবং বয়েলের সূত্রের পাশাপাশি আমরা শুরুর দিকে বেশিরভাগ সময় দিয়েছিলাম আদর্শ গ্যাস কি জিনিস, বাস্তব গ্যাস থেকে আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য কিভাবে আলাদা, বাস্তব গ্যাস কোন কোন আচরণ থাকলে বাস্তব গ্যাসকে আমরা আদর্শ গ্যাস বলতে পারি, এরকম বেশ নানা রকম আলোচনা হয়েছিল। তো আজকের ক্লাসটা মেইনলি হচ্ছে আমাদের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বের 2 নং ক্লাস। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বের 2 নং ক্লাস। সো ইনস্ট্রাক্টর হিসেবে আমি আছি মারুফ আল মুকিত। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকেও একটা ফাটাফাটি ক্লাস হবে। আজকের ক্লাসে আমরা কি পড়বো আপনাদেরকে যদি একদম সংক্ষেপে আমি বলি, তাহলে আজকে আমরা পড়বো হচ্ছে চার্লসের সূত্র এবং পড়ার চেষ্টা করবো গেলুসাকের সূত্র। সো চার্লসের সূত্র আমরা একদম বেসিকভাবে পুরো সূত্র ডেরাইভ করে ফিল করে করে পড়ার চেষ্টা করব। সূত্র শেষে গ্রাফ দেখব, সূত্র শেষে ম্যাথ দেখব, এরপরে আমরা শুরু করবো গেলুসাকের সূত্র, এবং সেটাও আমরা একইভাবে দেখব। আমরা প্রতিপাদন করব, গ্রাফ দেখব, এরপর ম্যাথ দেখব, যত ক্যাটাগরি ম্যাথ হতে পারে। এবং প্রত্যেকটা টপিক আমরা এক একটা টাইপ হিসাবে পড়বো। সো গতদিন আমরা টাইপ 1 পড়েছিলাম বয়েলের সূত্র। সো আজকে চার্লসের সূত্র হচ্ছে টাইপ 2 এবং গেলুসাকের সূত্র টাইপ 3। সো চলুন শুরু করা যাক, আর মনে হয় দেরি না করি আমরা। সো আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বে 2 নং লেকচারে সবাইকেই স্বাগতম জানাচ্ছি। সো আমাদের আজকের টপিকের নাম হচ্ছে ভাই টাইপ 2 এবং এই টপিকের নাম চার্লসের সূত্র। সো টাইপ 2 সম্পর্কে আমি যদি আপনাদেরকে একদম বেসিক কথাবার্তা বলি, একদম বেসিক কথাবার্তা, চার্লসের সূত্রটা কি ভাই? চার্লসের সূত্রটা হচ্ছে, আমরা নর্মালি গ্যাসের তাপগতীয় চলক কি কি পড়েছিলাম ভাই? পি, ভি, টি, এন, এগুলো, তাই না? গ্যাসের এইসব চলক চেঞ্জ হতে পারে, এগুলো ম্যাক্রোস্কোপিক মাইক্রোস্কোপিক অনেকগুলো আমরা প্রপার্টিজ দেখেছিলাম। সো বয়েলের সূত্রে আমরা পড়েছিলাম প্রেসার এবং ভলিউমের মধ্যে রিলেশন। যখন আমরা টেম্পারেচার এবং নাম্বার অফ মোল অর্থাৎ গ্যাসের পরিমাণকে কনস্ট্যান্ট রেখেছিলাম, তখন দেখেছিলাম প্রেসার এবং ভলিউম পরস্পরের সাথে ব্যস্তানুপাতিক। সো চার্লসের সূত্রটা আমাদেরকে বলবে যে আমরা যদি কোনোভাবে প্রেসার এবং মোল সংখ্যাকে যদি কনস্ট্যান্ট রাখি, তাহলে আমাদের ভলিউম এবং টেম্পারেচার হবে পরস্পর সমানুপাতিক। সো এই সিম্পল কথাটা, এই যে একটা ভলিউম আর টেম্পারেচার পরস্পর সমানুপাতিক, প্রেসার আর মোল সংখ্যা কনস্ট্যান্ট রাখলে, এটাই হচ্ছে চার্লসের সূত্র ফাইনাল আউটকাম। কিন্তু এটা কিভাবে আসে, কিভাবে আমরা ফিল করে করে ওই পর্যন্ত যেতে পারি, আসুন সেই জার্নিটাতে আমার সাথেই থাকুন। সো সেই পর্যন্ত আমি নিয়ে যাবো ভাই। তার আগে কিছু কথাবার্তা বলি, কিছু ফিল দেই, গ্যাসের উপর কিভাবে চাপ প্রযুক্ত হয়, সেই চাপের এগেনস্টে গ্যাস কিভাবে চাপ প্রয়োগ করে, সবকিছু নিয়ে আলোচনা করব। তো আলোচনার শুরুর দিকে একদম দেখেন, এই যে ভিতরে আছে হচ্ছে আমাদের গ্যাস। ভিতরে কি আছে ভাই? দেখতেই পাচ্ছি এই জায়গাটাতে আমাদের গ্যাস আছে, তাই না? এই জায়গাটাতে আমাদের গ্যাস আছে। সো এই যে রেড কালারের যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এক একটা গ্যাসের মলিকিউল। আচ্ছা, ভালো জিনিস। এখন দেখেন ভাই, একটা জিনিস খুব ভালো মতো আমরা উপলব্ধি করতে পারি, সেটা হচ্ছে দেখেন এই জায়গাটাতে আমরা কিন্তু কিছু স্টোন রেখেছি। এগুলো স্টোন, যেন আপনারা ভালো মতো ফিল পেতে পারেন। এবং এই যে জিনিসটা যে আছে ভাই, এই জিনিসটাকে আমরা নাম দিই হচ্ছে পিস্টন। এই পিস্টন উঠানামা করতে পারে। পিস্টন যদি উপরে উঠে যায়, তাহলে গ্যাসের আমরা বলি আয়তন বেড়ে গেল, গ্যাস বেশি জায়গা জুড়ে ছোটাছুটি করতে পারে গ্যাসের মলিকিউলগুলো। পিস্টন যদি নামিয়ে দেই, তাহলে গ্যাস কম্প্রেসড হয়ে গেল, গ্যাসের আয়তন কমে গেল। সো পিস্টন উঠানামা করতে পারে, এবং পিস্টনের সাথে অবশ্যই চাপের রিলেশন আছে। সো ব্যাপারটা বুঝেন, পিস্টন উঠানামা করবে কেন? এই যে বাহ্যিকভাবে আমরা কিছু স্টোন রেখেছি, এখানে পাথর রেখেছি, নিশ্চয়ই পাথরের ওজন আছে ভাই। সেই ওজনটা নির্দিষ্ট ক্ষেত্রফলে ক্রিয়া করছে, লম্ব হবে। সো আলটিমেটলি এই পিস্টনগুলা, এই যে স্টোনগুলা, এই পিস্টনটা সবাই মিলে গ্যাসের এই যে গ্যাসটা যাচ্ছে এটার উপর একটা চাপ প্রযুক্ত করবে না, তাই না? এই যে স্টোনের যেহেতু ওজন আছে। সো ধরে নিচ্ছি, জাস্ট কথার কথা আপনারা যেন রিলেট করতে পারেন ভালো হবে, আমি ধরে নিচ্ছি সেই চাপের পরিমাণটা হচ্ছে ভাই কোনো কারণে, জাস্ট ধরে নিচ্ছি আপনাদের একটা ফিল করানোর জন্য আমি মান একটা ধরে নিচ্ছি। ধরে নিলাম এই মানটা কিন্তু অ্যাকচুয়াল মান না, জাস্ট ধরে নেওয়ার জন্য ধরে নিলাম যে পুরো স্টোন এবং পুরো পিস্টনটা আলটিমেটলি গ্যাসের উপরে চাপ প্রয়োগ করছে 5 ATM। এখন আমি যদি আপনাকে বলি যে এই পিস্টনটা এখানে সাম্যাবস্থায় আছে, পিস্টনটা এখানে থেমে আছে, কিভাবে সম্ভব ভাই? একটা পিস্টনকে উপর থেকে কেউ চাপ প্রয়োগ করছে, তো পিস্টনটা দেবে যাওয়া উচিত না? দেবে যাচ্ছে না, পিস্টন এখানে থেমে আছে। দ্যাট মিনস কি? দ্যাট মিনস নিশ্চয়ই এই যে এখানে গ্যাসের মলিকিউলগুলো আছে না, ছোট ছোট লাল লাল, এগুলো ছোটাছুটি করছে প্রতি মুহূর্তে, ছোটাছুটি করে পিস্টনের গায়ে ধাক্কা খাচ্ছে। সো এরা নিশ্চয়ই পিস্টনকে একটা চাপ প্রয়োগ করছে, এবং সেই চাপটা পিস্টন যেটুকু চাপ গ্যাসের উপর প্রযুক্ত করছে সেই চাপের সমান এবং বিপরীতমুখী, যার কারণে পিস্টন এখানে থেমে আছে। সো আমি যদি এখন সবকিছু মিলিয়ে বলতে পারি যে নিশ্চয়ই এই গ্যাস ও পিস্টনের উপর কতটুকু চাপ প্রয়োগ করবে ভাই, সেটা হচ্ছে 5 ATM চাপ। আমার মনে হয় এই জায়গায় আপনাদের কোনো
অসুবিধে নেই, আমার মনে হয় এই জায়গায় কোনো অসুবিধে নেই। সো আসেন আমরা এখন ধীরে ধীরে আরো কিছু কথাবার্তা বলবো এবং ফিল করতে থাকবো সবকিছু মিলিয়ে। সো এই যে ঘটনা আমাদের সব মিলিয়ে, পিস্টন গ্যাসের উপর চাপ প্রয়োগ করছে 5 atm, আবার গ্যাসও পিস্টনের উপর চাপ প্রয়োগ করছে 5 atm। এখন আমি একটা ঘটনা ঘটাবো ভাই, একটা ঘটনা ঘটাবো। ঘটনাটা হচ্ছে, আমি ধরেন গ্যাসটাকে, এই যে গ্যাস যে আছে, আমি ধরেন গ্যাসের মধ্যে কোনো কারণে তাপ দিলাম। আমি যদি গ্যাসের মধ্যে ভাই তাপ দিই, তাহলে কি গ্যাসের তাপমাত্রা বেড়ে যাবে না? গ্যাসের তাপমাত্রা কি বেড়ে যাবে নাকি যাবে না বলুন? ডেফিনেটলি বেড়ে যাবে। গ্যাসে যদি আমি তাপ দিই, গ্যাসে যদি বাইরে থেকে তাপ দিই, চুলার মধ্যে যদি এই সিলিন্ডারটাকে বসিয়ে দিই, তাহলে গ্যাস উত্তপ্ত হবে। গ্যাস উত্তপ্ত হওয়া মানে কি? গ্যাসের মলিকুলগুলো তাপমাত্রা বেড়ে যাওয়া। গ্যাসের মলিকুলের তাপমাত্রা বেড়ে যাওয়া মানে যেন কি ভাই, প্রথম ক্লাসে পড়েছিলাম, গ্যাসের অণুগুলোর গতিশক্তি বেড়ে যাবে, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। সো আমরা বলতে পারি কাইনেটিক এনার্জি অ্যাভারেজ, এক একটা মলিকিউলের যে কাইনেটিক এনার্জি আছে সেই জিনিসটা বেড়ে যাবে। এবং অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বেড়ে যাওয়া মানে কি ভাই, গ্যাসের মলিকিউলগুলোর যে বেগ আছে সেই বেগটা বেড়ে যাবে। গ্যাসের মলিকিউলগুলো বেশি বেশি বেগে ছোটাছুটি করবে, ঝিক 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 ছোটাছুটি করবে। সো তাপমাত্রা বাড়ালে গ্যাসের মলিকিউলের বেগ বেড়ে যাচ্ছে, মোট কথা হচ্ছে এটা। আচ্ছা ভাই, বেগ যদি বেড়ে যায়, তাহলে আগে মলিকিউলগুলো যেই বেগে ধাক্কা খেত পিস্টনের গায়ে, এখন বেশি বেগে ধাক্কা খাবে। সো তাপমাত্রা বাড়ালে বেগ যদি বেড়ে যায়, তাহলে ফাইনালি কি আমরা একটা জিনিস বলতে পারি, গ্যাসের চাপও বেড়ে যাবে, সামান্য সামান্য বেড়ে যাবে। আচ্ছা ভাই, ধরেন গ্যাসের চাপ বেড়ে গিয়ে ধরেন 5 atm থেকে, ধরে নিলাম 5 atm থেকে হলো 5.1 atm, ধরে নেন 5.1 atm হলো গ্যাসের চাপ, কিছুটা বেড়ে গেল, 5 atm থেকে 5.1 atm হলো। তাহলে ভিতর থেকে যদি আমরা এখন 5 atm এর জায়গায় আমরা যদি ভিতর থেকে গ্যাসের অণুগুলো ধরেন 5.1 atm যদি চাপ প্রয়োগ করে পিস্টনের জায়গায়, উপর থেকে পিস্টন চাপ প্রয়োগ করছে 5 atm যাবে, গ্যাস নিচ থেকে চাপ প্রয়োগ করছে 5.1 atm যাবে, তাহলে পিস্টন কি সামান্য উপরে উঠে যাবে? সামান্য উপরে উঠে যাবে। পিস্টন যদি সামান্য উপরে উঠে ভাই, ভালো মতো বুঝবেন ব্যাপারটা, পিস্টন সামান্য উপরে উঠে যাওয়া, এই যে গ্যাসের চাপ সামান্য বেড়ে গেলে পিস্টন সামান্য উপরে উঠে যাবে। পিস্টন সামান্য উঠে যাওয়া মানে কি ভাই, গ্যাসের ভলিউম বেড়ে যাবে, মানে গ্যাস একটু বেশি ভলিউম জুড়ে ছড়িয়ে যাবে। আচ্ছা ভাই, ভলিউম চলে বেড়ে যাওয়া মানে যেন কি ভাই, বয়লের সূত্র অনুযায়ী চাপ কমে যাবে। সো চাপ 5.1 atm থেকে কিছুটা পিস্টন উপরে উঠে আবার চাপ কমে গিয়ে 5 atm পরিণত হয়ে যাবে। সো যখন পিস্টন কিছুটা উঠে আবার 5 atm পরিণত হবে, তখন আবার পিস্টনটা সাম্যাবস্থায় চলে আসবে, আবার পিস্টনটা সাম্যাবস্থায় চলে আসবে। সো যা বললাম এখানে সবকিছু এখন ভিজুয়ালাইজ করবো, এখন দেখা যাক। আমি যেটা বলেছিলাম ভাই, এখানে এই যে চাপটা বাড়িয়েছিলাম, আসেন আমি একটু তাপমাত্রা বাড়িয়ে গ্যাসের কোনো কারণে আমি এখানে ভলিউম বাড়িয়ে দিই। ভলিউম কিভাবে বাড়াবো ভাই? অবশ্যই এখানে আমার গ্যাসের মলিকুলগুলো বেগ বেড়ে যাবে, বেগ বেড়ে যাওয়ার ফলে বেশি চাপ প্রয়োগ করবে, পিস্টন সামান্য উঠে যাবে। তো ওই জিনিসটা দেখাবো। এই যে দেখেন, এই জায়গাটাতে আমরা গ্যাসটাকে তাপ প্রয়োগ করেছি, গ্যাসকে তাপ প্রয়োগ করেছি, সো পিস্টন সামান্য একটু উপরে উঠে গেল। কেন উপরে উঠলো ভাই? কারণ পিস্টন যখন এই জায়গায় ছিল, পিস্টন যখন এই জায়গায় ছিল, পিস্টন তো এই জায়গায় ছিল প্রথমে, তাই না? এখান থেকে তো উপরে উঠেছে। যখন এই জায়গায় ছিল তখন উপর থেকে পিস্টনের গায়ে চাপ প্রযুক্ত হচ্ছিল কত? 5 atm। কিন্তু পিস্টন এর গায়ে গ্যাস চাপ প্রয়োগ করছিল কত? 5.1 atm, তাই না? তখন পিস্টন সামান্য একটু উপরে উঠে গিয়েছে ভাই, এখান থেকে এই যে এইটুকু সামান্য একটু উপরে উঠে গিয়েছে। সামান্য উঠে গেলে কি গ্যাসের ভলিউম বেড়ে গেল। সো এই চাপটা, এই যে 5.1 atm চাপ, আবারও সবকিছু কমে, আবারও কমে ওই আলটিমেটলি উপর থেকে নিচে 5 atm চাপ, এটা তো আর আনচেঞ্জ, এটা তো আর কমবে না, বাড়বে না। উপর থেকে নিচে তো 5 atm চাপই ছিল। সো গ্যাসটা 5.1 atm চাপ থেকে আবার কমে 5 atm চাপই পরিণত হলো। সো ভিতর থেকে গ্যাস, বাইরে পিস্টনটাকে ওই একই চাপ 5 atm চাপই চাপ প্রয়োগ করবে। সো কেউ যদি এত ভিতরের কথাবার্তা না দেখে ভাই, এত ভিতরের কথাবার্তা কেউ দেখলো না, সে কি ভাববে বলুন তো? সে যদি শুধুমাত্র এই চিত্রগুলোতে দেখে, সে দেখবে, সে অ্যাকচুয়ালি এই জিনিসটা দেখবে। কি দেখবে বলেন? এই চিত্র থেকে এই চিত্রে আমরা অ্যাকচুয়ালি তাপমাত্রা বাড়িয়েছি, ফলে এই চিত্র থেকে ওই চিত্রে গ্যাসের ভলিউম বেড়ে গিয়েছে। সো ভলিউমটা তাপমাত্রার সাথে সমানুপাতিক, সে এই জিনিসটাই ভাববে। এবং এখানে বাইরে থেকে কোনো গ্যাস আসে নাই, ভিতর থেকে কোনো গ্যাস বাইরে যায় নাই সিলিন্ডারের মধ্যে, তো এন কনস্ট্যান্ট। আবার দেখেন ভাই, পিস্টনে আগে চাপ ছিল 5 atm, পরেও চাপ আছে 5 atm, তার মানে এন আর পি এখানে কি বলেন? কনস্ট্যান্ট। সো বাইরে থেকে কেউ যদি হয়তো অ্যানালাইসিস না করে, সে ভাববে এটাই, যে এনআরপি কনস্ট্যান্ট এবং টেম্পারেচার ভলিউম বেড়ে গিয়েছে। এটাই হচ্ছে চার্লসের সূত্র। আরেকটু ফিল দেওয়া আসে। সো এরপরে যদি আমি আরো তাপ দিই ভাই, এখানে আরো ডাবল তাপ দিই, তাহলে আবারও গ্যাসের তাপমাত্রা বেড়ে যাবে, গ্যাসের মলিকুলগুলো বেগ বেড়ে যাবে, ফলে গ্যাসের মলিকুল বেশি চাপ প্রয়োগ করবে, এই চাপটা আরো বেড়ে যাবে, ফলে পিস্টন আরেকটু উপরে উঠে যাবে, আবার ইভেনচুয়ালি ভিতরে চাপটা কমে যাবে, পিস্টন আবারও সাম্যাবস্থায় চলে আসবে। সেই যে
পিস্টন আরেকটু উপরে উঠে গেছে, আরো যদি এক্সট্রা তাপ। সো এই যে ওভার দ্য টাইম পুরো সিনারিওটা যদি তাকান, আলটিমেটলি দেখেন গ্যাসের ভলিউম। দেখেন ভাই ভালো মতো এই চিত্রটা ভালো মতো বোঝা লাগবে। আমি যদি এই চিত্রটা ভালো মতো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, তাহলে একটা জিনিস ভালো মতো তাকান। দেখেন এখানে গ্যাস এতটুকু আয়তন জুড়ে আছে, এখানে বেশি আয়তন জুড়ে আছে, এখানে আরো বেশি আয়তন জুড়ে আছে। সো গ্যাসের আয়তন বেড়েছে এবং গ্যাসের তাপমাত্রাও বেড়েছে, বেশি বেশি তাপ প্রয়োগ করছি। সো আয়তন এবং তাপমাত্রা একই সাথে বাড়ছে। আবার দেখেন আরেকটা জিনিস, দেখেন তবে এইখানে গ্যাসের মলিকুলটা বেশি ঘন ঘন অবস্থায় আছে না, খুব কাছাকাছি আছে, সেখানে ঘনত্ব বেশি। এইখানে গ্যাসের মলিকুলগুলো ঘনত্ব কিছুটা কমলো, এখানে মলিকুলগুলো কিছুটা দূরে দূরে গিয়েছে। এই জায়গায় এসে ভাই গ্যাসের মলিকুলগুলো ঘনত্ব আরো কমে গিয়েছে না, সেখানে ঘনত্ব আরো কমে গেল। আমরা একটা জিনিস বলতে পারি যে যত ভলিউম বেড়েছে, যত টেম্পারেচার বেড়েছে, গ্যাসের ঘনত্ব তত, হ্যাঁ গ্যাসের ঘনত্ব তত বেড়েছে। আমরা কি এই জিনিসটা বলতে পারি নাকি পারি না বলুন? অ্যাকচুয়ালি ঘটনা ঘটেছে কি, যত আমরা এখান থেকে এই পাশে তাপমাত্রা যত বাড়িয়েছি, গ্যাসের ভলিউম তত বেড়েছে, কিন্তু এই চিত্র থেকে এইখানে গ্যাসের ঘনত্ব কিছুটা কমেছে, এখানে ঘনত্ব আরো কমেছে। আমরা একটা জিনিস বলতে পারি, এখানে অনেক ঘন গ্যাস, এখানে অল্প ঘন গ্যাস, এখানে আরো অল্প ঘন গ্যাস। সো ঘনত্ব অ্যাকচুয়ালি ভাই কমেছে তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে। সো ঘনত্ব তাপমাত্রা পরস্পরের ব্যস্তানুপাতিক। সো যা যা বললাম এগুলোই ছিল আমাদের বয়লের সূত্রের আলোচনা। সো এখন অনেকে ভাবতে পারেন যে ভাই প্রেশার কনস্ট্যান্ট, প্রেশার কনস্ট্যান্ট মানে কি ভাই? অনেকে ভাবতে পারেন যে প্রেশার কনস্ট্যান্ট মানে কি পিস্টনকে ফিক্সড করে দিলে কি প্রেশার কনস্ট্যান্ট হয় নাকি? এটা অনেকে ভাবতে পারেন। এইটা অনেকে ভাবতে পারেন যে ভাই কোনোদিন যদি আমি পিস্টনকে ফিক্সড করে দেই, পিস্টনটাকে ধরেন উপরে নিচে উঠতে দিব না, এখানে আমি কোনো কারণে সুপার গ্লু দিয়ে পিস্টনকে ফিক্সড করে দিব, তাহলে কি গ্যাসের চাপ কনস্ট্যান্ট হয়ে গেল কিনা? উত্তর হচ্ছে না। আপনি দেখেন এইরকম একটা সিলিন্ডার, আপনি পিস্টনটাকে ধরেন এই জায়গাটাতে ফিক্সড করে দিলেন, কোনো একটা আংটা বা কোনো কিছু দিয়ে আপনি পিস্টনটাকে ধরে নিলাম, ফিক্সড করে দিলেন, পিস্টন উপরে নিচে উঠানামা করবে না, তার মানে গ্যাসের ভলিউম বাড়া কমা করবে না। এখন দেখেন বাইরে থেকে যদি তাপ দেন, মলিকুলটা বেগ বাড়বে, মলিকুলটা বেশি চাপ দিবে, একটা সময় পিস্টন ফেটে যেতে পারে। যেই ঘটনাটাই ঘটে প্রেসার কুকারে, হুইসেল যদি না বাজতো, আপনি যদি হুইসেল টিপ দিয়ে রেখে দিতেন, তাহলে একটা সময় এই যে প্রেসার কুকার যাচ্ছে সেটা ফেটে ব্লাস্ট হয়ে যেত। এটা একটা আত্মঘাতী একটা এক্সপেরিমেন্ট হবে, এটা আমি করতে বলবো না। অ্যাকচুয়ালি পিস্টনকে যদি ফিক্সড করে দেন, এর মানে হচ্ছে ভিতরে ইমেন্স লেভেলের প্রেসার বাড়তে থাকবে। পিস্টন ফিক্সড করার প্রেসার ফিক্সড হয় এক জিনিস না। সো পিস্টনকে ফিক্সড করে দিলে প্রেসার কিন্তু ভাই কনস্ট্যান্ট হবে না, এই জিনিসটা ভালো মতো বুঝুন। অনেকে ভাবতে পারে পিস্টন থেমে থাকা মানে প্রেসার কনস্ট্যান্ট, না, পিস্টন ধীরে ধীরে উপরে উঠাই মানে প্রেসার কনস্ট্যান্ট আকারে বাড়তেছে। আচ্ছা তাহলে পিস্টন ফিক্সড করে রাখা মানে কি বলেন তো ভাই? পিস্টন ফিক্সড করে দেওয়া মানে গ্যাসটাকে এর বাইরে আপনি বের হইতে দিচ্ছেন না, উপরে উঠতে দিচ্ছেন না, গ্যাসটাকে এই ভলিউম জুড়েই থাকতে হচ্ছে। তার মানে পিস্টন ফিক্সড করে দেওয়া মানে গ্যাসের ভলিউম কনস্ট্যান্ট। ওকে, সো পিস্টন ফিক্সড করে দেওয়া মানে কি গ্যাসের ভলিউমটা কনস্ট্যান্ট করে দেওয়া। এই হচ্ছে ব্যাপার, একটা কনফিউশন থেকে যায়, এটাও ক্লিয়ার করলাম। আসলে আরো সামনের দিকে যাই, এবার আর কথা না, এবার আমরা ডিরেক্টলি চলে যাব হচ্ছে চার্লসের সূত্রে। এবার আমরা ডিরেক্টলি চলে যাব চার্লসের সূত্রে। তো চার্লসের সূত্র আমাদেরকে কি বলে ভাই? পড়বো এবং বোঝার চেষ্টা করব, তারপর ধীরে ধীরে ব্যাখ্যা করব। আসেন, চার্লসের সূত্রটা তো আমরা বুঝলাম, এবার তো প্রমাণ করা লাগবে, তাই না? চার্লস এই সহজ কথাবার্তাগুলো আমি যেমন এক্সপেরিমেন্ট করে দেখালাম, এইভাবে সে বলে না, একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলেছে, সেটাকে আমরা ডিকোড করব, ইজিয়ার করব। আসুন নিয়ে আসা যাক। সো চার্লসের সূত্র এটা। কখনো যদি জ্ঞানমূলক প্রশ্নে আমাদের কাছে জানতে চায় চার্লসের সূত্রটি বিবৃত করো, তখন আমরা এটি লিখে দিব। তো আসেন এটা পড়ি, পড়ে পড়ে বোঝার চেষ্টা করি। তো দেখেন ভাই কি বলেছে ভাই, কয়েকটা জিনিস এখানে আছে। স্থির চাপে, তার মানে চাপটা স্থির, কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের, নির্দিষ্ট ভরের তার মানে গ্যাসের পরিমাণটা নির্দিষ্ট, ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য এর আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। এখন আমি জানি এটা পরে হয়তো বা খুব একটা আপনারা ফিল পেলেন না, আমি আপনাকে ফিল করাচ্ছি, দাঁড়ান ফিল করাচ্ছি, ওয়েট। এখানে ব্যাপারটা বলেছে, ধরেন ভাই কোনো গ্যাসের আয়তন হচ্ছে V0, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা V0 হচ্ছে আয়তন। এখন দেখেন ভাই ওই গ্যাসের যদি আমি তাপমাত্রা বাড়িয়ে দিই, তাহলে গ্যাসের আয়তন বেড়ে যাবে। কতটুকু বাড়বে ভাই? প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য গ্যাসের আয়তন বাড়বে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের 1/273 অংশ হারে। 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য আয়তন বাড়বে 1/273 অংশ হারে। সো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন যদি V0 হয়,
1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য আয়তন বাড়বে, কতটুকু আয়তন বাড়বে, সে ডেলভির মানটা যতটুকু আয়তনের পরিবর্তন বা আয়তন বাড়বে সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন এর 1/273, 1/273, অর্থাৎ এর মানে তো গুণ ভাই, সো V0 × 1/273। ওকে ভাই, এই হচ্ছে ব্যাপার। সো আমরা যদি 1 ডিগ্রি সেলসিয়াস না বাড়িয়ে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়াতাম তাহলে কি হতো, কি হতো বলুন, আপনি চিন্তা করতে থাকুন, আমি অ্যান্সার দিব। সেখানে দেখুন এই যে 1 যে পেলাম ভাই, এই 1 সংখ্যাটা এসেছে কোত্থেকে জানেন, 1 এসেছে কোত্থেকে, দেখেন ভাই আমরা তাপমাত্রা বাড়িয়েছি কত, 1 ডিগ্রি সেলসিয়াস, আগে তাপমাত্রা কত ছিল, 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এই 1 হচ্ছে ভাই তাপমাত্রার পরিবর্তন, আগে ছিল 0 পরে ছিল 1, তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল 1 - 0 সমান হচ্ছে 1, এই 1টাই হচ্ছে অ্যাকচুয়ালি এখানে, বোঝা গেছে ভাই। এখন আমি যদি বলি যে না আমি তাপমাত্রা ধরেন 2 ডিগ্রি সেলসিয়াস বাড়াবো, অর্থাৎ এখন বর্তমান তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আয়তন কতটুকু বাড়বে ভাই, V0 × 2/273 না, ওই যে 2 - 0 মানে 2। আমি যদি বলি যে না ভাই θ ডিগ্রি সেলসিয়াস আয়তন তাপমাত্রা বাড়াবো, মানে বর্তমান তাপমাত্রা θ ডিগ্রি সেলসিয়াস, তাহলে আয়তন কতটুকু বাড়বে ভাই, V0 × θ/273। এই হচ্ছে ব্যাপার স্যাপার। আশা করি এই জিনিসগুলো আপনারা বুঝেছেন, এখানে কিছু আইডিয়া দিলাম, এরপর এগুলো নিয়ে আরো ব্যাপক কথাবার্তা হবে। সেখানে আরো কিছু কথাবার্তা আছে, আসেন আরো কিছু কথাবার্তা আছে। সেই কথাবার্তাটা হচ্ছে এরকম যে দেখেন ভাই চার্লসের যে সূত্রটা আছে, এই সূত্রটা না একটা রেভলিউশনারি সূত্র। রিজনটা কি দেখেন, আপনি দেখেন ভাই আমরা গ্যাসের আয়তনের বৃদ্ধি বা হ্রাসের কথা বলেছি, তাপমাত্রা বাড়ালে গ্যাসের আয়তন কিভাবে চেঞ্জ হবে সেটা বলা হয়েছে। এখানে কি কোথাও মেনশন আছে যে এটা অমুক গ্যাসের জন্য বা অমুক পারমাণবিক গ্যাসের জন্য আছে, নাই নাই। অ্যাকচুয়ালি এই চার্লসের সূত্রটা ভাই অল কাইন্ডস অফ গ্যাসের জন্য, সব রকম গ্যাসের জন্য, এই কারণে চার্লসের সূত্রটা রেভলিউশনারি। আমরা একটা জিনিস এখান থেকে ধারণা করতে পারি, গ্যাসের সব রকম গ্যাসের আয়তন তাপমাত্রার সাথে একইভাবে চেঞ্জ হয়, গ্যাস ভেদে ভিন্ন ভিন্ন হয় না আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে। কিন্তু এই জিনিসটা আবার কঠিন আর তরল মানে না, এক এক কঠিন পদার্থের আয়তন এক একভাবে চেঞ্জ হয় তাপমাত্রার সাথে, এক এক তরল পদার্থের আয়তন এক একভাবে চেঞ্জ হয় তাপমাত্রার সাথে, কিন্তু সকল গ্যাসের আয়তন তাপমাত্রার সাথে একইভাবে চেঞ্জ হয়। এই কারণে আমরা চার্লসের সূত্রকে বলি রেভলিউশন। আশা করি বুঝেছেন, চার্লস এই জিনিসটা আমাদেরকে প্রমাণ করে দেখিয়েছে। সো এবার আসেন আমি চার্লসের সূত্র ধীরে ধীরে প্রমাণ করবো ভাই। তার আগে একটা জিনিস আপনাদেরকে বলি, দেখেন সো ধরে নিলাম এই গ্যাসের যে চেম্বারটা আছে, ধরে নিচ্ছি এখানে গ্যাসটা আছে, আমি কোনো কারণে ধরে নিলাম 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সো এই যে এতটুকু যে গ্যাসের আয়তন, এই আয়তনটাকে আমি নাম ধরে নিতে পারি V0, তাই না? এই গ্যাসের আয়তনটা হচ্ছে কত, V0 ভাই, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন হচ্ছে V0, গ্যাসের চাপ আর আমরা গ্যাসের মোল সংখ্যা কনস্ট্যান্ট রাখবো, অর্থাৎ ভিতর থেকে বাইরে গ্যাস যাবে না, বাইরে থেকে ভিতরে কোনো গ্যাস আসবে না, কোনো লিকেজ থাকবে না, মোট কথা হচ্ছে এটা। আচ্ছা, এরপর দেখেন তাপমাত্রা দিয়েছি। সো এখন ধরে নিলাম বর্তমানে এই সিলিন্ডারে গ্যাসের তাপমাত্রা হচ্ছে θ ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা বেড়ে গিয়েছে। সো বর্তমানে এই গ্যাসের আয়তনটা কত হবে ভাই, V θ, তাই না? সো আমি ধরে নিলাম V θ না ভাই, আমি ধরে নিলাম θ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাসের আয়তনকে আমরা শুধু V দ্বারা ডিনোট করবো। সো V θ যা V তা। এখন আপনি যদি এই চিত্রটা থেকে একটু ভালো মতো লক্ষ্য রাখেন ভাই, V θ কিভাবে পেলাম ভাই, দেখেন তো V θ কিভাবে পেলাম, দেখেন তো ভাই এই যে এতটুকু কি আমাদের V0 কিনা, এতটুকু তো আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন ছিল। এরপর θ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ানোর কারণে এই যে এতটুকু হচ্ছে তাপমাত্রা বেড়ে গেল, ডেলভি পরিমাণ তাপমাত্রা বেড়ে গেল। সো আমরা কি এখান থেকে বলতে পারি না ভাই যে আগের আয়তন V0, ডেলভি পরিমাণ বেড়ে গিয়েছে, সো θ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন হবে V0 প্লাস ডেলভি, এটা কি বলা যায়, বলা কি যায়? আমার তো মনে হয় যায়। আশা করি আপনারা বুঝেছেন। এখন এই ডেলভির মান কিভাবে চেঞ্জ হয় এটা তো আমরা অলরেডি দেখেছি, আবার দেখব, আসেন। সো যা যা দেখালাম এগুলো সবই হয়েছে, চার্লসের সূত্র তো আমরা দেখে ফেলেছি। এবার আসেন ভাই, সো আমরা অলরেডি একটা জিনিস শুরুতেই আমি আপনাকে শিখিয়েছি যে 1 ডিগ্রি সেলসিয়াস, চার্লসের সূত্র আমাদেরকে বলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য আয়তন বাড়বে হচ্ছে ভাই V0 এর 1/273 অংশ, V0 এর 1/273 অংশ। এখানে 1 মানে বুঝেছেন, 1 মানে আগে তাপমাত্রা ছিল 0 পরে হয়েছে 1, সো 1 - 0 মানে হচ্ছে 1, এই 1টা অ্যাকচুয়ালি এখানে। আচ্ছা,
1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনের জন্য আয়তন বাড়বে হচ্ছে এতটুকু। তাহলে 2 ডিগ্রি সেলসিয়াসের জন্য আয়তন কতটুকু বাড়বে ভাই? জাস্ট 1 এর জায়গায় 2 বসিয়ে দিবেন, যেটা এখানে লিখেছি। 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য আয়তন বাড়বে ভি নট এর 2/273 অংশ। আচ্ছা ভাই, আমরা তো তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস বাড়াইনি, আমরা বাড়িয়েছি কত? থেটা ডিগ্রি সেলসিয়াস। তাহলে থেটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য আয়তন বাড়বে ভি নট এর θ/273। সো অ্যাকচুয়ালি এখানে আমরা পেলাম ডেল ভি ইজ ইকুয়াল টু ভি নট ইন্টু থেটা, মানে এর মানে তো এর মানে গুণ ভি নট ইন্টু θ/273। এটাই হচ্ছে ডেল ভির মান। ওকে, সো ফাইনালি যা যা করলাম সেটা তো আমরা দেখে ফেললাম। সো আমরা এখন বলতে পারি যে থেটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাসের আয়তন যদি ভাই ভি হয়, সেটা হবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন প্লাস যতটুকু আয়তন বাড়লো সেই মানটা। আসেন বসিয়ে দিই ধীরে ধীরে ভাই। ভি নটকে ভি নটের মতোই রাখলাম, আর এই জায়গায় আমরা কত বসাতে পারি ভাই বলেন? ভি নট ইন্টু θ/273। এই দুই জায়গা থেকে নিশ্চয়ই আমরা ভি নট কমন নিতে পারি, তাই না? তাহলে এখানে থাকে 1 প্লাস এখানে থাকে কত ভাই? θ/273। নিশ্চয়ই সমস্যা নেই। 273 ভাই লসাগু করে দিন। ভি নট 273 যদি আমি লসাগু করে দিই, তাহলে 273 এখানে চলে আসবে প্লাস থেটা চলে আসবে। আশা করি এতটুকু বুঝেছেন। এটা সবগুলোই হচ্ছে ভি এর মান বের করতেছে। আচ্ছা, এতটুকু বুঝলাম। এবার আসেন ভাই, এবার আরেকটা অন্য কথাবার্তা একটু বলি। আচ্ছা ভাই, আমি যদি আপনাকে বলি 1 ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন, আপনি যেন কি করেন? ছোট ক্লাস থেকে শিখে এসেছেন, আপনি জাস্ট এইটার সাথে 273 যোগ করেন, তাহলে আলটিমেটলি বলে দেন যে ভাই 1 ডিগ্রি সেলসিয়াস যা 274 কেলভিনও তা। এটাই তো 2 ডিগ্রি সেলসিয়াস মানে 275 কেলভিন। অ্যাকচুয়ালি কিন্তু তাই। আচ্ছা, তা আমি মোট কথা যেটা বলতেছি যে থেটা ডিগ্রি সেলসিয়াসের সাথে আপনি যদি 273 যোগ করেন, তাহলে আপনি কি পাবেন ভাই জানেন? টি কেলভিন পাবেন। টি কেলভিন পাবেন। টি কেলভিন পাবেন। এই যে এখানে একটা নতুন জিনিস আমরা শিখে ফেললাম। সেটা কি ভাই? একটা নতুন জিনিস আমরা পেয়ে ফেললাম। সেটা কি ভাই? এই যে দেখেন, থেটার সাথে যদি আমরা 273 যোগ করি, তাহলে কেলভিন তাপমাত্রা পাবো। এই যে দেখেন ভাই, এই টি যে জিনিসটা আছে না, এই টি জিনিসটাকে আমরা বলি হচ্ছে ভাই পরম তাপমাত্রা বা অ্যাবসোলিউট টেম্পারেচার। পরম বা অ্যাবসোলিউট, অ্যাবসোলিউট পরম তাপমাত্রা বা অ্যাবসোলিউট টেম্পারেচার। তাপমাত্রা ইংলিশ তো, টেম্পারেচার এটা সবাই জানেন। সো আপনাদেরকে যদি আমি এখন থেকে প্রশ্ন করি যে অ্যাবসোলিউট টেম্পারেচার বলতে কি বুঝেন, আপনারা বলবেন ভাই অ্যাবসোলিউট টেম্পারেচার অ্যাকচুয়ালি কিছুই না, এটা হচ্ছে কেলভিন এককে তাপমাত্রা। কেলভিন এককে তাপমাত্রাটাকে আমরা বলি অ্যাবসোলিউট টেম্পারেচার। সো এই যে দেখেন, থেটা প্লাস 273 সমান কি লিখা যায় এখন ভাই? টি লিখা যায়, তাই না? সো আমি এখানে লিখে দিচ্ছি ভি ইজ ইকুয়াল টু ভি নট, থেটা প্লাস 273 জায়গায় আমি লিখে দিলাম টি ডিভাইডেড বাই 273। আমার মনে হয় লিখা যায়। কারো কোনো সমস্যা নাই আমার মনে হয়? কারো কোনো সমস্যা তো মনে হয় নাই। তারপরে যদি সমস্যা থাকে ডেফিনেটলি আমাকে জানাতে পারেন। সো ফাইনাল লাইনটা আমরা পেলাম ভাই ভি ইজ ইকুয়াল টু ভি নট ইন্টু টি ডিভাইডেড বাই 273। এখন দেখেন ভাই, দেখেন ভাই, ভি নট মানে কি? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন। নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভাই নির্দিষ্ট না। নির্দিষ্ট একই পরিমাণ গ্যাসের আয়তন তো নির্দিষ্ট তাপমাত্রা নির্দিষ্ট থাকবে। সো ভি নটের মানটা কি ভাই বলেন তো ভাই? কনস্ট্যান্ট কিনা? ডেফিনেটলি কনস্ট্যান্ট। এবার আরেকটা জিনিস তাকান ভাই, ভি নট নিজে একটা কনস্ট্যান্ট, আবার 273 একটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট ডিভাইডেড বাই কনস্ট্যান্ট, সো এই পুরো জিনিসটা মিলে একটা কনস্ট্যান্ট হবে না ভাই? সো এই পুরো জিনিসটা কনস্ট্যান্ট, আর এখানে আছে সমান চিহ্ন। সো কনস্ট্যান্ট আর সমান চিহ্ন আউট হয়ে গিয়ে কি যেন হয়ে যায় ভাই? সমানুপাতিক চিহ্ন চলে আসে। সো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে চার্লসের সূত্র আছে সেটা, ভি ইজ প্রপোর্শনাল টু টি। এটা কখন প্রযোজ্য? যখন অবশ্যই আমাদের প্রেসার আর নাম্বার অফ মোল কি থাকবে ভাই? কনস্ট্যান্ট থাকবে। আর এখানে একটা বড় বিষয় কি ভাই, এখানে এই যে টি মানে কি ভাই বলেন তো? টি মানে কিন্তু যে কোনো তাপমাত্রা না, এটা কিন্তু পরম তাপমাত্রা। এইটা মাথায় রাখবেন ভাই। আপনি এই সূত্রগুলোতে কোনোদিন যদি ডিগ্রি সেলসিয়াস এককে হিসাব কিতাব করেন, আপনি কিন্তু বিশাল বড় ঝামেলায় পড়ে যাবেন। এটা কিন্তু ডিগ্রি সেলসিয়াস এককে হবে না। আমি মনে হয় বোঝাতে পারলাম, বোঝাতে আশা করি পেরেছি। আচ্ছা, এবার আসেন ভাই, এবার আসেন এখান থেকে আরো কিছু কথাবার্তা আমরা বলবো, আরো কিছু কথাবার্তা বলবো। ওকে, ভি ইজ প্রপোর্শনাল টু টি। এটা মানে কি? তো এটা মানে হচ্ছে ভাই, ধরে নিলাম T1 এমন একটা টেম্পারেচার, যেই টেম্পারেচারে ধরে নিলাম কোনো গ্যাসের আয়তন হচ্ছে V1।
তাহলে টেম্পারেচার বাড়িয়ে যদি আমি কখনো T2 করি তাহলে গ্যাসের আয়তন বেড়ে হয়ে যাবে কি V2, টেম্পারেচার বাড়িয়ে T3 করলে গ্যাসের আয়তন বেড়ে যাবে V3। সো V ইজ প্রপোর্শনাল টু T, এই জিনিসটাকে আমি যদি এখন একটু ভেঙে লিখি, এটা মানে হচ্ছে ভাই V ইজ ইকুয়াল টু হচ্ছে K ইন্টু T, K মানে একটা কনস্ট্যান্ট, তাহলে আমরা লিখতে পারি V বাই T ইজ ইকুয়াল টু হচ্ছে K, লেখা যায় না? যায়। V বাই T মানে কি, ভলিউম আর টেম্পারেচার এর মানে রেশিওটা সবসময় কনস্ট্যান্ট হবে। তাহলে দেখেন নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তন, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তন, এই এদের ভাগফলটা বা এদের রেশিওটা সবসময় কনস্ট্যান্ট হবে। তাহলে কি আমরা বলতে পারি ভাই V1 ডিভাইডেড বাই T1 ইজ ইকুয়াল টু হচ্ছে V2 ডিভাইডেড বাই T2, দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের বয়েলের সূত্র, চার্লসের সূত্র। সো আশা করি এই জিনিসটা আপনারা ভালো মতোই বুঝেছেন। ওকে, আরো ব্যাপার স্যাপার দেখবো, সামনের দিকে এগোবো। এটা গেল ভাই ভলিউম আর টেম্পারেচারের আলোকে চার্লসের সূত্র। আরো সামনের দিকে যাই। আচ্ছা ভাই একটা জিনিস আমাকে বলেন তো, নিশ্চয়ই আপনারা একটা জিনিস জানেন, ঘনত্ব মানে যেন কি ভাই, ঘনত্ব। ধরেন W পরিমাণ গ্যাস V আয়তন জুড়ে আছে, তাহলে গ্যাসের ঘনত্ব কত, W বাই V। আচ্ছা, সো V সমান কি লেখা যায় ভাই, W ডিভাইডেড বাই রো লেখা যায় না? লেখা যায়, কারো কোনো অসুবিধা নেই আমার মনে হয়, লেখা যায়। এখন ওই যে আমাদের যে সূত্রটা ছিল V1 বাই T1 সমান হচ্ছে V2 বাই T2। এখন এখানে V1 এর জায়গায় আমটি বসিয়ে দেন, V1 এর জায়গায় বসাবেন W ডিভাইডেড বাই রো, সো রোটা অবশ্যই T1 এর সাথে চলে আসবে, W বাই রো ইন্টু T1 ইজ ইকুয়াল টু হচ্ছে W ডিভাইড বাই রো ইন্টু T2। এখন W1 W2 রো 1 রো 2 কি লিখবো ভাই? দেখেন গ্যাসের পরিমাণ কি চেঞ্জ হয় ভাই, টেম্পারেচার বাড়লে গ্যাস কি বেড়ে যায়, বেশি গ্যাসের ভর কি বেড়ে যায়? যায় না। সো W1 W2 হবে না, কিন্তু গ্যাসের আয়তন চেঞ্জ হওয়ার কারণে গ্যাসের ঘনত্ব কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আগে কম ঘন গ্যাস ছিল, আগে বেশি ঘন গ্যাস ছিল, টেম্পারেচার বাড়ালে গ্যাসের ঘনত্ব কমে যায়, গ্যাসটা ফাঁকা ফাঁকা হয়ে যায়। সো W কাটাকাটি যায়, ফলে রো 1 T1 সমান হচ্ছে রো 2 T2, এই জিনিসটা আমরা পেয়ে যাই। এবং আরো ভালোভাবে যদি বলি ভাই, রো এবং টি এর সম্পর্কটা, যে টেম্পারেচারের সাথে রো এর সম্পর্কটা হচ্ছে ভাই ব্যস্তানুপাতিক, এটা আমি অলরেডি আপনাদেরকে প্রমাণ করে দিয়েছি, এবং এই সম্পর্কটা দেখলেও আপনারা এটা বুঝতে পারেন। তো চার্লসের সূত্রে দুইটা রূপ ভাই, V ইজ প্রপোর্শনাল টু T, আর একটা হচ্ছে রো ইজ প্রপোর্শনাল টু 1 বাই T, রো ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। এবং ম্যাথ করার জন্য এই সূত্র ইউজ করব এবং এই সূত্র ইউজ করব। আপনাদেরকে কি ধরনের ডাটা দিচ্ছে, ভলিউম আর টেম্পারেচারের ডাটা দিচ্ছে নাকি ভলিউম আর ডেনসিটি ডাটা দিচ্ছে, ওই অনুযায়ী আপনি সূত্র ইলেক্ট করবেন, ওই অনুযায়ী সূত্র ইউজ করবেন, দ্যাটস ইট। যা বললাম ভাই সবই আমরা অলরেডি আশা করছি শিখে গিয়েছি, অলরেডি আশা করছি আমরা শিখে গেছি। সো এই যে চার্লসের সূত্র হচ্ছে আমাদের এই দুইটা, নোট দিয়ে আমি দেখিয়ে দিয়েছি, কন্ডিশনটা ডেফিনেটলি অ্যাপ্লাইড, কন্ডিশন ছাড়া কিন্তু হবে। এই হচ্ছে ব্যাপার, চার্লসের সূত্র ভাই আমাদের শেষ। কারণ চার্লসের সূত্র রিলেটেড আরো কথাবার্তা তো বলা উচিত, আসুন বলবো। তো এবার ভাই একটা সুন্দর টপিক পড়া দরকার, সেটা হচ্ছে গ্যাসের আয়তন প্রসারণ সহগ। গ্যাসের আয়তন প্রসারণ সহগ বলতে বোঝায় যে গ্যাসটা কিভাবে তাপমাত্রার সাথে আয়তনটা বাড়ে, এটার একটা কনস্ট্যান্ট বা কিছু একটা জিনিস আমরা বের করবো। যদিও গ্যাসের আয়তন প্রসারণ সহগটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট হয় না, সলিড আর লিকুইডের ক্ষেত্রে কনস্ট্যান্টের কাছাকাছি হয়, কিন্তু গ্যাসের ক্ষেত্রে হয় না। তারপর আমরা দেখি এখান থেকে ম্যাথটা আসে, তো আমাদের একটু পড়ে ফেলা দরকার। এটা সংখ্যাটা কি ভাই দেখেন, 1 কেলভিন বা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে মানে ডেল থেটা এর মান আপনি 1 ডিগ্রি সেলসিয়াস করবেন বা তাপমাত্রা বাড়াবেন 1 ডিগ্রি সেলসিয়াস, অথবা ডেল টির মান করে দিবেন 1 কেলভিন। ডেল সি আর ডেল কে কিন্তু সেম, একই পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি আর হ্রাসের ক্ষেত্রে এই দুটোর পরিবর্তন সমান হয়। সো 1 কেলভিন বা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে একক আয়তনের কোন পদার্থের প্রসারণকে তার আয়তন প্রসারণ সহগ বলে। কি বলে ভাই, বুঝাচ্ছি দাঁড়া। ধরেন ভাই ভি আয়তনের কোন একটা জিনিসের আয়তন বেড়ে হয়ে গেল ডেল ভি, কিভাবে জানেন? যখন আপনি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ান, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে ভি আয়তনের কোনো কিছুর আয়তন হয়ে গেল কি, ডেল ভি। অতএব একক আয়তনের জিনিসের কতটুকু আয়তন বাড়লো ভাই, ডেল ভি ডিভাইডেড বাই ভি, তাই না? এটাকে আমরা বলি গ্যাসের আয়তন প্রসারণ সহগ, ডেল ভি ডিভাইডেড বাই ভি। আপনারা বলতে পারেন যে ভাই এখানে তাপমাত্রাটা কই গেল, অ্যাকচুয়ালি এইখানে কিছু না থাকা মানে এই জায়গাটাতে একটা 1 গুণ আছে, এই 1টাই অ্যাকচুয়ালি এই যে এই 1টা অ্যাকচুয়ালি এই 1টা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা,
সেখানে যদি আরো স্পেসিফিকলি আমরা এই সূত্রটা লিখতে চাই, গামার সূত্র কি হবে, ডেল ভি ডিভাইডেড বাই ভি ইন্টু এখানে লিখতে পারি আমরা ডেল থেটা অথবা ডেল টি। এটাই হচ্ছে আমাদের গ্যাসের আয়তন প্রসারণ সহগের সূত্র। ওকে, আশা করি বুঝেছি। এবার এই সূত্রটাকে আমরা একটু চার্লসের সূত্রে আলোকে আনার চেষ্টা করি ভাই, আসেন চার্লসের সূত্রে আলোকে আনার চেষ্টা করি ভাই। দেখেন চার্লসের সূত্রে যেন কি বলে, 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য তাপমাত্রার গ্যাসের আয়তন কতটুকু বাড়বে ভাই, ভি নট ইন্টু 1/273, নিশ্চয়ই মনে আছে। সো ভি নট কে ডেল ভির নিচে ভাগ করে দেন, ডেল ভি বাই ভি নট সমান কি লিখা যায় ভাই, 1/273। এই পুরো ঘটনাটা ঘটেছে কি ভাই, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাইজের জন্য। 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাইজের জন্য আয়তন এতটুকু বেড়ে যাবে। সো ডেল ভি বাই ভি নট সমান 1/273। আচ্ছা ভাই, ওয়ানটা কোথাও নাই মানে কি, এই যে ভি নটের সাথে গুণ অবস্থায় আছে। সো এই পুরো জিনিসটাকে আমরা নাম কি দিতে পারি ভাই বলেন, এই পুরো জিনিসটাকে আমরা নাম দিতে পারি হচ্ছে গামা। এই যে এটাই হচ্ছে গ্যাসের আয়তন প্রসারণ সহগ। বোঝা গেল? সেটা এককের কথা যদি আমি বলি ভাই, দেখেন এটার একক কি হবে, এককটা হবে দেখেন ডেল ভির একক, নিচে ভি নটের একক সেম হয়, কাটাকাটি যাবে। আর এখানে এই যে ওয়ান যে আছে, ওয়ানটা কি ভাই, ওয়ানটা কি তাপমাত্রা, ডিগ্রি সেলসিয়াস। সো ওয়ানের তাপমাত্রাটা উপরে গিয়ে হয়ে যাবে পার ডিগ্রি সেলসিয়াস। সো এটার একক হচ্ছে পার ডিগ্রি সেলসিয়াস। আশা করি বুঝেছেন। সো আসেন এটা আমরা একটু চার্লসের সূত্রে অ্যাপ্লাই করে ফেলি। চার্লসের সূত্রটা যেন কি ছিল ভাই, ভি সমান ছিল ভি নট প্লাস ভি নট ইন্টু 1/273, এটাই ছিল না ভাই, ঠিক না? সো ভি নট এর কমন নিয়ে নিলে 1 প্লাস 1/273, এরকম ছিল না? আচ্ছা, এখানে যদি আমরা থেটা তাপমাত্রায় নেই, থেটা তাপমাত্রায় ধরেন কোনো কিছু তাপমাত্রা যদি আমরা নেই, থেটা তাপমাত্রা আয়তন যদি ভি হয়, তাহলে আদি আয়তন প্লাস এতটুকু আয়তন বেড়ে যাবে। সো এখানে কি আসবে ভাই, 1/273 ইন্টু থেটা। এই হচ্ছে ঘটনা। এটাকে যদি আরো স্পেসিফিকলি লিখি ভাই, তাহলে ভি নট 1 প্লাস গামা ইন্টু থেটা। এটাই হচ্ছে চার্লসের সূত্রে আমাদের গ্যাসের আয়তন প্রসারণ সহগের যে প্রবেশ সেটা। এবং আরো যদি স্পেসিফিকলি আপনাদেরকে বলি, এই গামাটা কিন্তু ভাই নর্মাল কোনো গামা না, এটা হচ্ছে গামা পি। কারণ কি, এখানে আমরা কনস্ট্যান্ট প্রেসারে গ্যাসের আয়তন প্রসারণ সহগ নির্দেশ করছি। সেটা হচ্ছে গ্যাসের আয়তন প্রসারণ সহগ ধ্রুব চাপে বা স্থির চাপে, সেখানে গামা পি লিখেছি। এটার একক কি ভাই, একক হচ্ছে পার ডিগ্রি সেলসিয়াস। এই হচ্ছে ব্যাপার স্যাপার। আশা করি খুব ভালো মতো আপনাদেরকে বোঝাতে পারলাম। এটা একটা কনসেপ্ট ছিল, এখান থেকে কোয়েশ্চেন একদমই আসে না বললেই চলে, বাট আমরা কোনো কিছু বাদ দিব না, তাই এটাও পড়ে ফেললাম। আসেন আরো কিছু জিনিসপত্র দেখি। যেমন আরেকটা কনসেপ্ট চলে আসে ভাই, সেই কনসেপ্টটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা বা অ্যাবসলিউট জিরো। পরম শূন্য তাপমাত্রা, পরম তাপমাত্রা মানেই হচ্ছে ভাই কেলভিন এককের তাপমাত্রা। শূন্য মানে কি ভাই, শূন্য মানে শূন্য, তার মানে জিরো কেলভিন তাপমাত্রাকে আমরা বলতে পারি পরম শূন্য তাপমাত্রা। সো নামটা দেখে তো আমি অনেক কিছু ডিটারমাইন করলাম, বাট এটা কিভাবে আসেন আমি ধীরে ধীরে আপনাদেরকে বলি। এটা তো আমি নাম দেখে অ্যানালাইসিস করলাম, বাট সংজ্ঞা কি বলে, সংজ্ঞা তো ভাই ক নাম্বার প্রশ্নে আসতে পারে, তাই না? সংজ্ঞা আসতে পারে, অথবা খতে ওইটা কিন্তু আসতে পারে যে পরম শূন্য তাপমাত্রা গ্রাফিক্যালি আমাদেরকে বুঝিয়ে বলো। সো বলবো, তার আগে আমরা নিজেরা একটু বুঝি। আচ্ছা, যে তাপমাত্রায় তাত্ত্বিকভাবে, ভাই এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, তাত্ত্বিকভাবে, তাত্ত্বিকভাবে মানে থিওরিটিক্যালি, যেটা এক্সপেরিমেন্টালি পসিবল না, শুধুমাত্র খাতা কলমেই পসিবল। সো যে তাপমাত্রায় খাতা কলমে সকল গ্যাসের আয়তন শূন্য হয়, তাকে আমরা বলি পরম শূন্য তাপমাত্রা। আপনারা জানেন সে প্রত্যেকটা গ্যাসের আয়তন তাপমাত্রার সাথে একইভাবে চেঞ্জ হয়, এই জন্য এখানে বলেছে সকল গ্যাসের আয়তন। সো অক্সিজেন গ্যাসের জন্য পরম শূন্য তাপমাত্রা যা, হিলিয়াম গ্যাসের জন্য পরম শূন্য তাপমাত্রা তা। এগুলো কিন্তু কনফিউজ হবেন না। এই জিনিসগুলো আমি কিন্তু আপনাদেরকে মুখে মুখে অনেক কিছু বলে দিচ্ছি, তারপর হচ্ছে অনেক কিছু লিখে লিখে দিচ্ছি, এগুলো কিন্তু সবগুলোর জন্যই কিন্তু পরম শূন্য তাপমাত্রা সেম হবে ভাই, যেমন গ্যাসই হোক, কারণ সকল গ্যাসের জন্য একই তাপমাত্রা। তো কোনটাকে আমরা পরম শূন্য তাপমাত্রা বলতে পারি, আসেন না আমরা একটু বোঝার চেষ্টা করি। আসেন ভাই, দেখেন চার্লসের সূত্রটা নিশ্চয়ই আমাদের মনে আছে না? চার্লসের সূত্র কি যেন ছিল ভাই, ভি ইজ ইকুয়াল টু ভি নট 1 প্লাস থেটা বাই 273। এখন দেখেন ভাই, থেটার মানটা কত রাখলে, থেটার মানটা কত রাখলে মানে কত তাপমাত্রায়, থেটা মানে কি কত তাপমাত্রায়, আর ভি মানে কি থেটা তাপমাত্রায় আয়তন,
সো কত তাপমাত্রায় আয়তনটা শূন্য হয় ভাই? থিটার মান কত রাখলে এই আয়তন ভি এর মানটা শূন্য হয়ে যাবে? কত হবে বলেন তো ভাই? আমি যদি থিটার মানটা এই জায়গায় থিটার মানটা যদি এক্স্যাক্টলি 273 রাখি, তাহলে 273 কাটাকাটি যাবে, আসবে কত? 1। আমি যদি এখানে -273 রাখি, তাহলে 273 কাটাকাটি যাবে, আসবে -1। এইখানে 1, এখানে -1, কাটাকাটি হয়ে যাবে 0, 0 সাথে ভি নট গুণ করলে আলটিমেটলি পুরো জিনিসটা হয়ে যাবে 0। যা বললাম সে অনুযায়ী কাজ করে আসেন। সো থিটার মানটা যদি আমি -273 ডিগ্রি সেলসিয়াস আমি যদি রাখি ভাই, তাহলে দেখেন ভাই পুরো জিনিসটার পরে ভি এর মানটা চলে আসে 0। সো এই তাপমাত্রাটাকে আমরা বলবো হচ্ছে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। পরম শূন্য তাপমাত্রা কাকে বলবো ভাই? অ্যাবসলিউট জিরো টেম্পারেচার কাকে বললো? -273 ডিগ্রি সেলসিয়াস। এবং যেহেতু এটা এক্সপেরিমেন্টালি পসিবল না, বাট এইটাকে আরো স্পেসিফিকলি যদি আমরা বলি, এখানে আমরা দশমিকের হিসাব বাদ দিয়েছিলাম, তাহলে এটা আরো স্পেসিফিকলি বললে হয় ভাই -273.16 ডিগ্রি সেলসিয়াস। আমরা দশমিকটা প্রথমে বাদ দিয়েছিলাম, বাট দশমিক সহ বলাটাই অ্যাবসলিউট মানে বেশি ভালো কাজ। সো -273.16 ডিগ্রি সেলসিয়াসকে আমরা বলি অ্যাবসলিউট জিরো। সংজ্ঞা বুঝলাম। এবার আসেন গ্রাফ দিয়ে বোঝার চেষ্টা করি। আসুন, একটা গ্রাফ নিয়েছি ভি বনাম থিটা ডিগ্রি সেলসিয়াসের গ্রাফ। ভি বনাম থিটা ডিগ্রি সেলসিয়াস, এই বরাবর আছে হচ্ছে ভলিউম, এই বরাবর আছে কি ভাই? থিটা ডিগ্রি সেলসিয়াস, এই যে এখানে দেওয়া আছে। ওকে, আচ্ছা এখন দেখেন ভাই, এখন দেখেন কিছু কথাবার্তা আপনাদেরকে বলে নিই। এটা একটু পাশে টেনে নিই, এটা একটু পাশে টেনে নিই। এখন দেখেন ভাই, -273.16 ডিগ্রি সেলসিয়াসে কি ভাই আয়তনটা কত? 0। সো দেখেন এই জায়গায় হচ্ছে গ্যাসের আয়তন 0, তাই না? সরি, এই জায়গায় কিন্তু স্থানাঙ্ক হচ্ছে 0। এই পাশে গেলে 1 2 3 4 করে বাড়বে, এই পাশে গেলে 1 -1 -2 -3 -4 এভাবে করে কমবে। কমতে কমতে 273.16 ডিগ্রি সেলসিয়াস কোথায় হইতে পারে বলেন? কোথায় হতে পারে? এই দিকে কোনো একটা জায়গায় নিশ্চয়ই হতে পারে, তাই না? এই দিকে কোনো একটা জায়গা হতে পারে। ধরেন এইটাই হচ্ছে -273.16 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় গ্যাসের আয়তন 0, অর্থাৎ এই তাপমাত্রায় ভি এর মানটা 0। সেইটা একটা পয়েন্ট আমরা পেলাম। এরপরে ভাই তাপমাত্রা যত বাড়াবেন গ্যাসের আয়তন বাড়বে, এবং সেই জিনিসটা কি লিনিয়ারলি বাড়ে, সরল রেখার আকারে বাড়ে। যেহেতু পাওয়ার 1 আছে, ভি ইজ প্রপোর্শনাল টু টি, তার মানে লিনিয়ারলি বাড়বে। একটু পরে আমি প্রমাণ করে দেখাবো। সো দেখেন ভাই, তাপমাত্রা যত বাড়াচ্ছি গ্যাসের আয়তন বাড়ছে 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 বাড়ছে। এই যে এই পাশে গেলাম মানে কি তাপমাত্রা বাড়লাম, গ্যাসের আয়তন উপরে উঠছে মানে কি গ্যাসের আয়তন বাড়ছে 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 বাড়ছে। এই একটা পয়েন্ট পেলাম, এই পয়েন্টটা যেন কি ভাই? এই পয়েন্টটাকে আমরা নাম দিই হচ্ছে ভাই ভি নট, মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু গ্যাসের আয়তন ভাই থাকে, শূন্য হয় না কিন্তু। এইটার নাম হচ্ছে ভাই ভি নট। এরপর তাপমাত্রা যদি আরো বাড়ে গ্যাসের আয়তন আরো বেড়ে যাবে, লিনিয়ারলি বেড়ে যাবে। যত উপরে যাবে গ্যাসের আয়তন বাড়বে, যত নিচে আসবো গ্যাসের আয়তন কমতে কমতে এখানে হয়ে যাবে কত? গ্যাসের আয়তন 0 হয়ে যাবে। সো এই তাপমাত্রাটাকে আমরা বলবো পরম শূন্য তাপমাত্রা। সো এটা গ্রাফিক্যালি আমি দেখিয়ে দিলাম। এইটার সাথে ভাই কেলভিন স্কেলে কি সম্পর্ক? পরম শূন্য বা পরম কেন আসলো? শুধু শূন্য তাপমাত্রা কেন বলা হলো না? এটা রিজন হচ্ছে কেলভিন নামক একজন বিজ্ঞানী এই তাপমাত্রাটাকে জিরো ধরে, এই তাপমাত্রাটাকে জিরো ধরেছে, জিরো ধরে সে একটি স্কেল নির্ণয় করেছে। সেই স্কেলটার নাম হচ্ছে ভাই কেলভিন স্কেল। সো এই 0 কেলভিন মানে হচ্ছে -273.16 ডিগ্রি সেলসিয়াস। সো 0 ডিগ্রি সেলসিয়াস মানে 0 কেলভিন আর -273.16 ডিগ্রি সেলসিয়াস সেম। এইখান থেকে গণনা শুরু করে একটা নতুন স্কেলের জন্ম, সেটাকে আমরা বলি কেলভিন স্কেল, যা পরম তাপমাত্রীয়, পরম তাপগতীয় স্কেল, পরম তাপমাত্রা স্কেল, অনেক কিছু বলা হয় সেটাকে। সো ভি বনাম থিটার গ্রাফ হচ্ছে এটা। এখন আমি যদি ভি বনাম কেলভিনের গ্রাফ আঁকতে চাই, ভি বনাম কেলভিন ধরেন এই যে এই বরাবর আছে ধরেন ভি, এই বরাবর, আর এই বরাবর আছে ধরেন টি। টি মানে এবার কি কেলভিন এককে তাপমাত্রা, আগে ছিল সেলসিয়াস এককে তাপমাত্রা। সো এবার গ্রাফটা কিরকম হবে ভাই বলুন? এবার গ্রাফটা কিরকম হবে বলুন? আমরা কি জানি ভি ইজ প্রপোর্শনাল টু টি, তাহলে ভি সমান আমরা লিখতে পারি কে টি। ভি আছে ওয়াই অ্যাক্সিস বরাবর, সো ভি এর জায়গায় ওয়াই বসাবো। টি আছে এক্স অ্যাক্সিস বরাবর, সো টি এর জায়গায় এক্স বসাবো। কে একটা কনস্ট্যান্ট, এর পরিবর্তে আমি পরিচিত একটা কনস্ট্যান্ট বসালাম, সেটা হচ্ছে এম। পেলাম আমরা ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। সেটার গ্রাফটা দেখতে হবে এই যে এরকম। এই যে দেখেন, এইটাকে আমরা বলবো কেলভিন স্কেলে পরম শূন্য তাপমাত্রা। ঠিক আছে, এটাকে আমরা বলবো কেলভিন স্কেলে পরম শূন্য তাপমাত্রা। সো কেলভিন স্কেলে পরম শূন্য তাপমাত্রার গ্রাফ একরকম, সেলসিয়াস স্কেলে পরম শূন্য তাপমাত্রার গ্রাফ কিন্তু অন্যরকম। ওকে, সো এই গ্রাফটাকে আমরা ধরেন কোনো কারণে এই গ্রাফটাকেই আমরা কি কপি করতে পারবো? আচ্ছা থাক, কপি করার দরকার নেই। এখানে একটা জিনিস আছে ভাই, এবার আমরা আরেকটা জিনিস শিখে ফেলবো লাস্ট নোট দিয়ে, সেটা হচ্ছে সমচাপীয় বা আইসোবেরিক গ্রাফ।
আরেকটা জিনিস সমচাপীয় বা আইসোবেরিক গ্রাফ, এটা ভাই অলরেডি আমরা পড়ে ফেলেছি। সেটা কি দেখেন, এই যে দেখেন আমরা যখন এই গ্রাফটা এঁকেছিলাম, এই গ্রাফটা যখন এঁকেছিলাম তখন ভাই একটা জিনিস কিন্তু ব্যাপার ছিল, এখানে কিন্তু অবশ্যই প্রেসার আর নাম্বার অফ মোল কি থাকবে বলেন, ধ্রুবক থাকবে। এই জিনিসটা কিন্তু কনস্ট্যান্ট, তাই না? প্রেসার আর নাম্বার অফ মোল কিন্তু কনস্ট্যান্ট। তাহলে এইটাকে আমরা কি সমচাপীয় গ্রাফ বলতে পারি না? কারণ এই গ্রাফে চাপ কিন্তু কনস্ট্যান্ট। তাহলে সমচাপীয় গ্রাফের অ্যাকচুয়ালি অন্য কিছুই না, এটা হচ্ছে এই যে এই গ্রাফটাই, এই গ্রাফটাই, এটা হবে ভি ইন্টু টি এর গ্রাফ, এটা হবে টি, ভি ডট টি এর গ্রাফ, এ পাশে হচ্ছে টি আর এই পাশে হচ্ছে ভি। সেই গ্রাফটাকে আমরা সমচাপীয় গ্রাফ বলতে পারি। কেন সমচাপীয় ভাই? এই গ্রাফে দেখেন এই পয়েন্টে কি একটা আমরা T1, V1 একটা বিন্দু পাবো। এই পয়েন্টে কি পাবো ভাই বলেন? T2, V2 একটা পয়েন্ট পাবো। এই পয়েন্টে কি পাবো ভাই? T3, V3 পাবো, মানে টেম্পারেচার ভলিউম চেঞ্জ হবে। কিন্তু এই পয়েন্টে প্রেসার যদি পাই ভাই তাহলেও প্রেসার পি পাবো, এই পয়েন্টে প্রেসার যদি মাপি সেখানেও পি পাবো, এই পয়েন্টেও প্রেসার পি পাবো, মানে সব পয়েন্টে প্রেসার সেম। এই কারণে এই গ্রাফটাকে বলি আমরা সমচাপীয় গ্রাফ বা আইসোবেরিক গ্রাফ। আশা করি বুঝেছেন। আরো সামনের দিকে চলে যাই। সো ভাই এবার আসেন গ্রাফের কিছু প্রবলেম সলভ করি। অনেক কিছু তো করে ফেললাম। কি করা লাগবে ভাই আমাদেরকে? দেখেন কি করা লাগবে, বলেছে রো বনাম টি এর গ্রাফ আঁকো সমচাপীয় প্রক্রিয়া। সেখানে যখনই সমচাপ কথাটা বলেছে তখনই আপনাকে বুঝে নেওয়া লাগবে এখানে আপনাকে অ্যাকচুয়ালি চার্লসের কথা বলেছে, চার্লসের কথা বলেছে রো বনাম টি এর গ্রাফ, তাই না? তাহলে আমরা ভদ্রতা জানি, বনামের আগে যে থাকে তাকে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর এঁকে দিই, বনামের পরে যে থাকে তাকে আমরা এক্স অ্যাক্সিস বরাবর এঁকে দিই। এরপর আমরা রো এবং টি রিলেটেড সূত্র লিখে দিই। রো ইজ প্রপোর্শনাল টু 1/t, চার্লসের সূত্র। আমরা বলতে পারি রো ইজ ইকুয়াল টু কে ইন্টু 1/t। তাহলে টি কে যদি উপরে পাঠিয়ে দিই তাহলে রো টি ইজ ইকুয়াল টু কে, ঠিক আছে? আচ্ছা, রো কোন অ্যাক্সিস বরাবর ভাই? ওয়াই অ্যাক্সিস বরাবর। টি কোন অ্যাক্সিস বরাবর ভাই? এক্স অ্যাক্সিস বরাবর। ভাইয়া ওয়াই এক্স যা এক্স ওয়াই তা গুণ করলে তো এক্সচেঞ্জ করা যায়। তাহলে রো টি আর টি রো একই জিনিস, তাহলে এক্স ওয়াই আর ওয়াই এক্স সেম জিনিস, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কে চলে আসে। এবং এটার গ্রাফ যেন কিরকম ভাই বলা লাগবে? আমি জানি আপনারা নিজেরাই পারেন। সেটার গ্রাফ হচ্ছে ভাই রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, এবং সেটা কি আয়াতাকার অধিবৃত্ত, আয়াতাকার অধিবৃত্ত। আশা করি বুঝেছেন। গ্রাফ নিয়ে আমার মনে হয় না আপনাদের আর কোনোদিন বিন্দু মাত্র হলেও ভয় থাকবে। গ্রাফ আমরা এখন কিন্তু পারি। এবার আসেন আমরা একটা ম্যাথও সলভ করে ফেলি, তাহলে আমাদের প্রস্তুতিটা মনে হয় আরেকটু হার্ড হবে, আরেকটু ভালো হবে। এই টপিক রিলেটেড একটা প্রস্তুতি, একটা ম্যাথ সলভ করে ফেলি। আয়তন প্রসারণ সহগ করেছিলাম, ওই রিলেটেড একটা ম্যাথ সলভ করব। ম্যাথটা কি ভাই? 0°C তাপমাত্রায় কোনো বস্তুর আয়তন ধরে নেন 2 × 10⁻³ মিটার কিউব। তার মানে এটা কি ভাই? ভি নট। চাপ স্থির রেখে, চাপ স্থির রেখে মানে কি? অবশ্যই এখানে কার কথা বলা হচ্ছে? চার্লসের কথা বলা হচ্ছে, চার্লসের ল এর কথা বলা হচ্ছে। চাপ স্থির রেখে তাপমাত্রা 50°C উন্নীত করলে আয়তন হয় 2.55 × 10⁻³। তার মানে এটা হবে ভি থেটা বা ভি, ভি এর 50°C। আয়তন মানে তাপমাত্রা বেড়ে গেলে আয়তন বেড়ে যায়। বলেছে বায়ুর আয়তন প্রসারণ সহগ কত, অর্থাৎ গামা পির ভ্যালুটা বের করতে বলেছে। ওকে, সূত্র আমরা জানি ভি ইজ ইকুয়াল টু কি ভাই? ভি নট 1 প্লাস গামা পি ইন্টু থেটা। মান বসিয়ে দিব, আসেন। ভি এর মানটা কত ভাই? 2.55 ইন্টু 10⁻³ আচ্ছা, ভি নটের মান কত ভাই? 2 × 10⁻³ 1 প্লাস গামা পি ইন্টু থেটার মান কত ভাই? 50°C তাপমাত্রা বাড়িয়েছি। সো দেখেন 10⁻³ 10⁻³ কাটা, 2.55 কে 2 দ্বারা ভাগ করে দিব, 2.55 ডিভাইডেড বাই 2, আর এই পাশে কত চলে আসে ভাই? 1 প্লাস গামা পি ইন্টু 50। সো এটা যদি আমরা গামা পির ভ্যালুটা বের করতে চাই একেবারে ক্যালকুলেটর দিয়ে, তাহলে আমরা কি করবো ভাই? এই পুরো জিনিস থেকে 1 বিয়োগ করে 50 দ্বারা ডিভাইড করে দিব। সো যা বললাম তাই, 2.55 ডিভাইডেড বাই 2 মাইনাস 1 ডিভাইডেড বাই 50। সো ভ্যালু কত আসবে বলুন? ভ্যালু কত আসবে বলুন?
বলুন কত আসবে? এর ভ্যালু আসবে ডেফিনেটলি আমার কাছে ক্যালকুলেট করা ছিল 5.5 ইন্টু 10⁻³ পার ডিগ্রি সেলসিয়াস। সেটাই হচ্ছে অ্যান্সার। এই ছিল আমাদের চার্লসের সূত্র। আমরা এখনই আমাদের গে লুসাকের সূত্র শুরু করে ফেলবো। তো আমরা চার্লসের সূত্র অলরেডি পড়ে ফেলেছি। ঠিক চার্লসের সূত্রের সাথে সিমিলার আরেকটি সূত্র হচ্ছে গে লুসাকের সূত্র। সো চার্লসের সূত্রে যেটা ছিল সেটা হচ্ছে ভলিউম এবং টেম্পারেচার পরস্পরের সাথে সমানুপাতিক এবং ডেন্সিটি টেম্পারেচারের সাথে ব্যস্তানুপাতিক। কখন? যখন প্রেশার আর নাম্বার অফ মোল কনস্ট্যান্ট থাকে। সো এবার হচ্ছে ভাই প্রেশার আর টেম্পারেচারের মধ্যে রিলেশন, এবং আমরা সামহাও দেখবো যে প্রেশার আর টেম্পারেচার পরস্পরের সাথে সমানুপাতিক। যদি এটা আমরা বয়েলের চার্লসের সূত্র পড়তে গিয়ে অনেকটা ফিল পেয়ে গিয়েছিলাম, ওই যে পিস্টনকে ঢাকনা বন্ধ করে যখন আটকে রেখেছিলাম তখন তাপমাত্রা বাড়ালে কি হচ্ছিল, ভলিউম কনস্ট্যান্ট রেখে প্রেশার বাড়ছিল, ফিল করিয়েছি। আবার ওই জিনিসটাই দেখাবো। সো অলরেডি আমাদের গেই লুসাকের সূত্র অলরেডি পড়া হয়ে গিয়েছে, আবার পড়বো আর কি, একদম সহজে খুব দ্রুত পড়ে ফেলবো। সো গে লুসাকের সূত্রের ভাই ফাইনাল আউটকাম কি ভাই? ফাইনাল আউটকাম হচ্ছে P is proportional to T। ওকে, P is proportional to T। এই যে এটা, এই যে এটা, P is proportional to T। ঠিক আছে ভাই, P is proportional to T। আশা করি বুঝেছেন, আশা করি সবাই বুঝেছেন সবকিছু। ওকে, সো এবার আসেন ভাই আমরা এই সূত্রটাকেই একটু চেষ্টা করব আরো ভেঙে ভেঙে বিস্তারিত হয়ে পড়ার। কখন ভাই? এটা যখন ভলিউম আর নাম্বার অফ মোল কনস্ট্যান্ট থাকবে। এটাই হচ্ছে গে লুসাকের সূত্রের ফাইনাল আউটকাম। এবং আমরা এখন পড়ছি টাইপ 3। কিভাবে আসেন দেখার চেষ্টা করি। তার আগে গে লুসাকের সূত্রটা একটু ব্যাখ্যা করি, দেন আমরা ধীরে ধীরে এগোবো, সূত্রটা প্রমাণ করবো, দেন আমরা সবকিছু দেখবো। সো ভাই গে লুসাকের সূত্রটা ভাই একদম চার্লসের সূত্র অনুরূপ। সেই নির্দিষ্ট আয়তন, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসের জন্য গ্যাসের চাপ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাসের চাপের 1/273 ভাগ হারে বৃদ্ধি বা হ্রাস পায়। একদম আগেরটাই, একদম আগেরটাই। ধরেন গ্যাসের আদি আয়তন হচ্ছে P0, তাহলে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন কত হবে ভাই? P0 ইন্টু থিটা ডিভাইডেড বাই 273। এবং এটাকে আমরা বলতে পারি থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ যদি P বলি তাহলে P ইজ ইকুয়াল টু এটা হবে। এই থিটা মানে কি ভাই? ওই যে থিটা মাইনাস 0 অ্যাকচুয়ালি। ফাইনাল টেম্পারেচার থিটা, ইনিশিয়াল টেম্পারেচার 0, সো ফাইনালি টেম্পারেচার ডিফারেন্স হচ্ছে থিটা। এই হচ্ছে ব্যাপার স্যাপার। আচ্ছা ধীরে ধীরে সামনের দিকে এগোই। সো ধরে নিচ্ছি ভাই এই একটা গ্যাসের সিলিন্ডার, ওই একটা গ্যাসের সিলিন্ডার। ধরে নিচ্ছি এই গ্যাসের সিলিন্ডারের তাপমাত্রা হচ্ছে আমাদের কোনো কারণে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। সো এখানে যে গ্যাসের চাপ আছে সেটা ধরে নিচ্ছি আমাদের P0। সেম ভাবে আমি ধরে নিচ্ছি ভাই এই জায়গায় গ্যাসের যেহেতু আগুনের চিহ্ন দিয়েছে, তার মানে এখানে তাপমাত্রা হবে থিটা ডিগ্রি সেলসিয়াস। সো এই জায়গায় আমি গ্যাসের চাপ ধরে নিচ্ছি P থিটা, যেটাকে আমরা সংক্ষেপে লিখবো P। এবং ডেফিনেটলি ভলিউম কনস্ট্যান্ট মানে কি ভাই? আমরা এখানে এই যে পিস্টনটাকে ফিক্সড করে দিয়েছি। পিস্টনকে যদি একবার ফিক্সড করে দিই ভাই, তাহলে পিস্টন উপরে উঠবে না, নিচেও নামবে না। ফলে গ্যাসের বেশি জায়গা জুড়ে বা কম জায়গা জুড়ে ছোটাছুটির কোনো অপশনই নেই। গ্যাসের ভলিউম ফিক্সড হয়ে গেল, গ্যাসের ভলিউম ফিক্সড হয়ে গেল। পিস্টন ফিক্সড হয়ে যাওয়া মানে কি ভাই? ভলিউমটা আমাদের কনস্ট্যান্ট হয়ে গেল। এবং এখানে তো বাইরে থেকে ভিতরে কোনো গ্যাস যাওয়ার সুযোগ নেই, ভিতর থেকে বাইরে কোনো গ্যাস যাওয়ার সুযোগ নেই, কোনো লিকেজ নেই কন্টেনারে। সো মোল সংখ্যা কনস্ট্যান্ট। তাহলে আমরা যত তাপ দিব ভাই ভিতরে গ্যাসের মলিকুলগুলো বেগ বাড়বে, তত বেশি ছোটাছুটি করে পিস্টনে গিয়ে ধাক্কা খাবে, তত বেশি চাপ বাড়বে। সো টেম্পারেচার যত বেড়েছে চাপ তত বেড়েছে। সো এই জিনিসটাই আমাদেরকে গে লুসাক কিভাবে বলেছে ভাই? সে বলেছে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য চাপ বাড়বে হচ্ছে ভাই কতটুকু বাড়বে? দেখুন P0 এর 1/273। এখানে 1 মানে বুঝতেই পারছেন। ওকে, তাহলে আমাকে বলেন 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য চাপ কতটুকু বাড়বে ভাই? P0 এর 2/273 অংশ। তাহলে আমাকে বলেন থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য চাপ কতটুকু বাড়বে ভাই? P0 এর থিটা ডিভাইডেড বাই 273 অংশ। তাহলে এই যে এতটুকু হচ্ছে ভাই ডেল পি, যতটুকু চাপ বেড়ে গেল। আগে চাপ কতটুকু ছিল ভাই? P0। তাহলে ফাইনাল পি থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি পি হয়, তাহলে পি ইজ ইকুয়াল টু কি লেখা যায়? P0 প্লাস ডেল পি। এবং ডেল পির ভ্যালু হচ্ছে এটা। আসেন এবার আমরা কোনোভাবে গে লুসাকের সূত্রটা প্রমাণ করে ফেলি। আসেন গে লুসাকের সূত্রটা এবার আমরা প্রমাণ করে ফেলবো। সো একই জিনিস ভাই, পি সমান হচ্ছে আমরা কি লিখেছিলাম ভাই? P0 প্লাস ডেল পির জায়গায় আমরা বসাবো P0 ইন্টু থিটা ডিভাইডেড বাই 273। সো P0 কে যদি আমরা কমন নিয়ে নিই ভাই, খুব দ্রুত করে ফেলবো কারণ এই জিনিস অলরেডি শিখেছি। থিটা বাই 273, লসাগু করে নিব 273। আমাদের যদি লসাগু হয় তাহলে 273 উপরে চলে আসবে,
প্লাস থেটা চলে আসবে। ওকে, 273 প্লাস থেটা মানে অ্যাকচুয়ালি কি ভাই, পরম তাপমাত্রা। সো এখানে লিখতে পারি আমরা টি ডিভাইড বাই 273। পি নট আর 273 এগুলো কনস্ট্যান্ট। সো আমরা আলটিমেটলি লিখতে পারি পি, আমরা আলটিমেটলি লিখতে পারি পি ইজ প্রপোর্শনাল টু টি, পি ইজ প্রপোর্শনাল টু। কেন ভাই এই জিনিসটা? কারণ দেখেন ভাই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের যে চাপটা আছে এটা কিন্তু ভাই ধ্রুবক। গ্যাসের পরিমাণ নির্দিষ্ট, গ্যাসের আয়তন নির্দিষ্ট। সো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের নির্দিষ্ট পরিমাণ আয়তনের চাপটা ধ্রুবক ভাই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সো এটা যদি ধ্রুবক হয়, পি ইজ প্রপোর্শনাল টু টি। আচ্ছা, পি ইজ প্রপোর্শনাল টু টি বলতে কি বোঝায় ভাই? মানে হচ্ছে পি ইজ ইকুয়াল টু কে টি, তাই তো? তাহলে আমরা বলতে পারি পি বাই টি ইজ ইকুয়াল টু হচ্ছে কে। তার মানে বিভিন্ন তাপমাত্রায় বিভিন্ন চাপ যদি পাই, এদের রেশিওটা সবসময় সমান হবে। তাহলে কি আমরা বলতে পারি না ভাই পি ওয়ান বাই টি ওয়ান সমান হচ্ছে ভাই পি টু ডিভাইডেড বাই টি টু? আমার তো মনে হয় বলা যায়। সো এই হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল ফর্মুলা গেলুসাকের সূত্র। এখন সবগুলো সূত্রেরই আপনারা পড়েছিলেন কি বলেন, ঘনত্বের যে ব্যাপারটা সেটা। এখানে আমি যদি বলি যে নির্দিষ্ট পরিমাণ আয়তন, এখানে কিন্তু আয়তন কনস্ট্যান্ট রেখেছি। সো আদি আয়তন আমরা, আদি ঘনত্বকে কি আমরা রো ওয়ান, পরের ঘনত্বকে কি আমরা রো টু বলতে পারি? এখানে এই ঘনত্ব চেঞ্জ হচ্ছে ভাই, এখান থেকে কিন্তু পেঁচাইতে পারে। আগে বলে রাখি গেলুসাকের সূত্রে ঘনত্বের কোনো প্রভাব নাই। রিজন হচ্ছে ভাই, আপনি দেখেন ঘনত্ব কার কার উপর ডিপেন্ড করে ভাই? ঘনত্ব ডিপেন্ড করে মোল গ্যাসের পরিমাণ ডিভাইডেড বাই কতটুকু আয়তনে গ্যাস আছে। সো গ্যাসের পরিমাণটাও ভাই ফিক্সড এবং আয়তনটা ভাই ফিক্সড। তাইলে এখানে কিন্তু গ্যাসের যে ঘনত্ব আছে সেটা হচ্ছে ভাই কনস্ট্যান্ট থাকে। এখন যদি আপনার এমসিকিউতে আসে যে গেলুসাকের সূত্রে কি কি কনস্ট্যান্ট থাকে, আপনি বলেন ভাই ডেফিনেটলি গেলুসাকের সূত্রে ভলিউম কনস্ট্যান্ট থাকে, নাম্বার অফ মোল কনস্ট্যান্ট থাকে। যদি রো থাকে ভাই, রোটাও কিন্তু কনস্ট্যান্ট থাকবে গেলুসাকের সূত্রে। ঠিক আছে, জাস্ট আমি এক্সট্রা কিছু জিনিসপত্র আপনাদেরকে বলে দিলাম। গেলুসাকের সূত্রে ঘনত্বের কোনো প্রভাব নেই। কিভাবে আসে জিনিসগুলো আশা করি বুঝেছেন। তো এবার এটারই আমরা গ্যাসের আয়তন প্রসারণ সহগ পড়েছিলাম। তাপমাত্রা বাড়লে গ্যাসের আয়তন বাড়ছিল, এবার তাপমাত্রা বাড়লে গ্যাসের চাপও বেড়ে যায়। সো চাপের কতটুকু প্রসারণ হচ্ছে একক চাপ পরিবর্তনে, সেই জিনিসটা আসলে শিখে ফেলি। ওই একই জিনিস ভাই, একই জিনিস, একই জিনিস। দেখেন পি সমান আমরা পেয়েছি কি, পি নট প্লাস পি নট ইন্টু থেটা ডিভাইডেড বাই 273, তাই না? এখানে পরিচয় কি ভাই? পি মানে থেটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাসের চাপ, আর এটা হচ্ছে থেটা। সো আসেন আমরা পি নট যদি কমন নেই তাহলে কি চলে আসে ভাই, ওয়ান প্লাস কি আসে 1/273 ইন্টু হচ্ছে থেটা, তাই না ভাই? এটাই তো। এরপর আমরা ফাইনালি একটা লাইন লিখতে পারি, এই যে এই জিনিসটাই ছিল ওখানে গ্যাসের আয়তন প্রসারণ সহগ, এটা হচ্ছে চাপ প্রসারণ সহগ এইখানে। আলটিমেটলি 1 প্লাস এইটাখানে জায়গায় আমরা লিখে দেবো গামা ইন্টু থেটা। এটাই হচ্ছে গ্যাসের চাপ প্রসারণ সহগ। সো এখানে আর বিস্তারিত বললাম না, কারণ ওখানে অনেক বিস্তারিত বলেছি। সো এটা যেন তেন চাপ প্রসারণ সহগ না ভাই, এটা নির্দিষ্ট আয়তনে। সো এটাকে আমরা নাম দিব গামা ভি। এটার একক কি ভাই? দেখেন যেহেতু থেটার সাথে গুণ অবস্থায় আছে, তার মানে ডেফিনেটলি এটারও একক কিন্তু ওই রকমই কিছু হবে, কারণ এটা কার সাথে যোগ আছে? 1 এর সাথে যোগ আছে। সো এটারও একটা মান থাকা লাগবে, কাটাকাটি করে একক যেন বাদ যায়। সো থেটার একক ডিগ্রি সেলসিয়াস, তার মানে এটার একক পার ডিগ্রি সেলসিয়াস, আগের মতোই হবে পার ডিগ্রি সেলসিয়াস। সো আশা করি বুঝেছেন। এটা একদমই ইম্পর্টেন্ট না এই টপিকটা, স্টিল পড়িয়ে দিলাম যদি কখনো পরীক্ষা আসে যেন আপনারা পারেন। আচ্ছা, সো এরপরে ভাই এই যে গ্যাসের পরম শূন্য তাপমাত্রা, এই টপিকটা আমার মনে হয় একটু আপনাদেরকে পড়িয়ে দেওয়া দরকার। অলরেডি আমরা পড়েছি। এখন জাস্ট আমরা কি করবো ভাই, আমরা চাপের সাপেক্ষে বের করবো। আগের বার আয়তনের সাপেক্ষে বের করেছি, বা চাপের সাপেক্ষে। তো একই জিনিস ভাই, একই জিনিস। কারণ পি ইজ ইকুয়াল টু কি ছিল, পি নট প্লাস পি ইজ ইকুয়াল টু ছিল পি নট 1 প্লাস 1 প্লাস এই মাত্র যে জিনিসটা দেখলাম থেটা বাই 273, তাই না? এখন দেখেন ভাই, পরম শূন্য তাপমাত্রা আরেকটা সংজ্ঞা এরকম হতে পারে যে তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ শূন্য হয়ে যায়। এখন দেখেন থেটার মান কত বসালে চাপ শূন্য হবে? একই জিনিস, আগের জিনিস রিপিট করছি, এই জন্য একটু দ্রুত পড়াচ্ছি। তো থেটার মান যদি আপনি -273 ডিগ্রি সেলসিয়াস বসান, এইটা যদি বসান, তাহলে ভাই চাপ হয়ে যাবে শূন্য। সো আমরা এখান থেকেও প্রমাণ করতে পারি যে পরম শূন্য তাপমাত্রা অ্যাকচুয়ালি এইটা -273 ডিগ্রি সেলসিয়াস। আরো যদি স্পেসিফিকলি বলি -273.16 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাই বলেন ভাই পি বনাম ডিগ্রি সেলসিয়াসের গ্রাফটা কিরকম হবে? পি আছে হচ্ছে এই অ্যাক্সিস বরাবর, ডিগ্রি সেলসিয়াস থেটা ডিগ্রি সেলসিয়াস আছে এই অ্যাক্সিস বরাবর।
সো গ্রাফটা কিরকম হবে ভাই, একদম আগের জিনিসটা রিপিট করে দিব, একটু দ্রুত পড়াবো এই জন্য। সো দেখেন ভাই, ধরেন ভাই এইটা হচ্ছে -273.16 ডিগ্রি সেলসিয়াস। সো এখানে চাপ হচ্ছে 0। এরপর যত যাব তাপমাত্রা বাড়াবো, এই পাশে চাপ তত বাড়বে, লিনিয়ারলি বাড়বে। সো এই যে দেখেন চাপ বাড়লো বাড়লো বাড়লো, এইটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চাপ, এরপর চাপ আরো বাড়তে থাকবে। সো এই জিনিসটাকে আমরা নাম দিই হচ্ছে ভাই পি নট, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ। আশা করি বুঝেছেন। সো এটা তো গেল ভাই থিটার সাপেক্ষে চাপ বনাম ডিগ্রি সেলসিয়াসের গ্রাফ। এবার চাপ বনাম পরম তাপমাত্রার গ্রাফটা আসেন শিখে ফেলি। তো চাপ এই পাশে থাকবে, এবার চাপ, আর এই পাশে থাকবে টি মানে পরম তাপমাত্রা। সো এবার গ্রাফটা কিরকম হবে ভাই, ওই যে একই জিনিস, পি ইজ প্রপোর্শনাল টু কি, পি ইজ প্রপোর্শনাল টু টি। সেখান থেকে আমরা লিখতে পারি পি ইজ কেটি, পি ইজ ইকুয়াল টু কেটি। পি আছে ওয়াই এক্সিস বরাবর, টি আছে এক্স এক্সিস বরাবর। সো ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, আর এখানে কে এর জায়গায় আমরা বসিয়ে দিতে পারি এম। সো ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। যেহেতু আগে সবকিছু এগুলো পড়িয়েছি, এখন দ্রুত পড়িয়ে দিচ্ছি। সো আলটিমেটলি এটার গ্রাফটা দেখতে কিরকম হবে ভাই, বা এই যে এরকম, এবং এইটাই হবে এর পরম শূন্য তাপমাত্রা। এই যে দেখেন 0 কেলভিন, এটাকে আমরা বলবো পরম শূন্য তাপমাত্রা। ওকে 0 কেলভিন, ওকে না কিন্তু এটা 0 কেলভিন, ঠিক আছে ভাই। এই গ্রাফটাকে, এই গ্রাফটার একটা বিশেষ নাম আছে। দেখেন ভাই, এই যে পি ইজ ইকুয়াল টু কেটি লিখতে পেরেছি কখন, যখন বলেন ভলিউমটা কি কনস্ট্যান্ট। সো ভলিউম কনস্ট্যান্ট থাকাকে আমরা বলি হচ্ছে সম আয়তন বা আইজোকোরিক। সো কোনোদিন যদি বলে সম আয়তনের গ্রাফ আঁকেন, তাহলে এটাই কপি পেস্ট করে দিবেন, ঠিক আছে। আসলে দেখিয়ে দিই, আলাদাভাবে শিখিয়ে দিচ্ছি। সম আয়তনের গ্রাফ কি ভাই, এই যে এই গ্রাফটাই, এই গ্রাফের প্রত্যেকটা বিন্দুতে আয়তন হচ্ছে সেম। এখানে আয়তন যদি ভি হয়, এখানেও ভি, এখানেও ভি, এখানেও ভি, সব জায়গায় প্রেসার আর টেম্পারেচার চেঞ্জ হলো, আয়তন চেঞ্জ হবে না। এই জন্য এটার গ্রাফের নাম কি সম আয়তন বা আইজোকোরিক গ্রাফ। সেই যে দেখেন, এগুলো আমরা সব শিখে ফেললাম, যেহেতু সব কিছুই চার্লসের সূত্রের সাথে গেলুসাকের সূত্রের মিল আছে, পুরো জিনিসটাই, এই কারণে আমি খুব দ্রুত পড়ে দিচ্ছি, ঠিক আছে ভাই। আসেন সামনের দিকে চলে যাই। তো শেষের দিকে, আমাদের এই লেকচার একদম শেষের দিকে চলে এসেছি। জাস্ট 2টা ম্যাথ সলভ করাবো এবং আমাদের একটা এমসিকিউ সলভ করাবো, অধ্যায় শেষ, সরি এই লেকচার শেষ। সো ম্যাথটা কি ভাই দেখেন, কোনো একটি শহরে পড়ি, আসেন এখন একদম মাথা ঠান্ডা করে পড়ি। কোনো একটি শহরে এক ব্যক্তি, দেখেন কোনো একটি শহরে এক ব্যক্তি তার গাড়ির টায়ারের চাপ মেপে দেখলো 2 × 10⁵ প্যাসকেল। সে সময় বায়ুর তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস এবং বায়ুর চাপ ছিল 1 × 10⁵ প্যাসকেল। সো 2 রকম চাপ কিন্তু দেওয়া আছে। এটা বিশেষ ম্যাথ, দেখাবো আমি, খুব সহজ ম্যাথ। এরপর ওই ব্যক্তি অন্য শহরে গেল, অন্য শহরে গেলে তাপমাত্রা চেঞ্জ হয়ে যায়, স্বাভাবিক। তাপমাত্রা চেঞ্জ হলে প্রেসার চেঞ্জ হবে। যেখানে বায়ুর তাপমাত্রা হচ্ছে 12 ডিগ্রি সেলসিয়াস এবং বায়ুর চাপ হচ্ছে 6.7 × 10⁴ প্যাসকেল। সো চাপ কমে গিয়েছে, তাপমাত্রা কমে গিয়েছে। আচ্ছা, তখন বায়ুর টায়ারের চাপ মেপে দেখলে কত দেখা যাবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। তো কোয়েশ্চেনটা খুবই সুন্দর ভাই, আশা করি আপনারা বুঝেছেন, আশা করি বুঝেছেন। প্রশ্নটা যদি আমি আপনাদেরকে একটু ভালো মতো বুঝিয়ে দিই, আসেন তাহলে আসেন, প্রশ্নটার পড়ার দরকার নেই ভাই, আসেন আমার সাথে একটু বোঝার চেষ্টা করেন। এই হচ্ছে আমাদের ধরে নেন গাড়ির যে চাকা, ওকে। এই যে এখানে হচ্ছে গ্যাস আছে, গ্যাসের এগুলো হচ্ছে মলিকিউলগুলো, ওকে। এগুলো হচ্ছে ভাই গ্যাসের মলিকিউলগুলা, ঠিক আছে ভাই, এগুলো হচ্ছে গ্যাসের মলিকিউলগুলা। সো গাড়ির চাকার ভিতরে তো অবশ্যই গ্যাস আছে, এটা তো খুব স্বাভাবিক, এটাই থাকা উচিত। এখন বলেন ভাই, গাড়ির চাকার বাইরে কি গ্যাস থাকবে না? থাকবে, বাইরে আছে এয়ার, ভিতরে আছে গ্যাস। সো বাইরে আছে হচ্ছে এয়ার বা অ্যাটমসফিয়ার। যদি বাইরে আছে কি আছে ভাই, অ্যাটমসফিয়ার আছে। সো একটা জিনিস ভালো মতো বুঝেন, অ্যাটমসফিয়ার নিশ্চয়ই টায়ারের গায়ে একটা চাপ দিবে, পি অ্যাটমসফিয়ার। আবার দেখেন এই যে ভিতরে যে গ্যাসটা আছে, গ্যাস টায়ারের মানে টায়ারের ভিতরে, সেটাও নিশ্চয়ই আপনাকে বাইরে, টায়ারের বাইরের দিকে একটা চাপ প্রয়োগ করবে, সেটাকে আমি নাম দিতে পারি P1। সো এটা গ্যাস দ্বারা প্রযুক্ত চাপ, এটা অ্যাটমসফিয়ারিক চাপ, অ্যাটমসফিয়ার দ্বারা প্রযুক্ত চাপ। সো ওই যে দেখেন এখানে একটা লাইন লেখা ছিল, কোন শহরে এক ব্যক্তি তার গাড়ির টায়ারের চাপ মেপে দেখলো 2 × 10⁵ প্যাসকেল। এই যে চাপ যে মেপে দেখলো ভাই, এটা হচ্ছে এই দুইটা চাপের সাম, কারণ টায়ারের উপর তো 2 প্রকার চাপই প্রযুক্ত হয়, তো এই দুটার সাম কত এটা আমরা মেপে দেখতে পারি। সো যা বললাম সেটা হচ্ছে এরকম, যে ধরেন এই দুইটার যদি আমি সামের কথা বলি ভাই, তাহলে কি আসবে বলেন, পি নেট। পি নেটের ভ্যালুটা কত আসবে ভাই বলেন? অবশ্যই P1 এর মানটা বড়, P1 - P_atm। P1 বড় কেন ভাই? কারণ দেখেন চাকা কি কুচকে যাচ্ছে?
কুচকে যাচ্ছে না, তার মানে চাকাটা কিন্তু ঠিকঠাক থাকে, ব্যালেন্স থাকে। তার মানে P18 এর থেকে P1 এর মানটা বড়, P1 এর মানটা বড় হওয়াতে চাকাটা কিন্তু চারদিক থেকে ফুলে ফুলে থাকে, নাহলে কিন্তু কুচকে যেত। সেই দুইটা বিয়োগফলের মানটা আমরা জানি, সেটা মান কত ভাই? 2 পয়েন্ট কত 2 × 10⁵, তাই না? 2 × 10⁵। আর ভিতরের চাপ আমরা জানি না, গ্যাসের চাপ, আর বাইরে অ্যাটমসফিয়ারের চাপ আমরা জানি 1 × 10⁵। সো দেখেন 2 × 10⁵ এর সাথে 1 × 10⁵ যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা কি পাই বলেন? গ্যাসের চাপ পেয়ে যাই, সেটা কত? 2 এর সাথে 1 যোগ করলে 3 হয়, 5 × 3 × 10⁵ প্যাসকেল চলে আসে। সেটাই হচ্ছে আমাদের ভাই গ্যাসের চাপ। গ্যাস কতটুকু চাপ দিল আমাদের কাছে চেয়েছে কি? পরে যে শহরটাতে গেল সেই শহরে গ্যাসের টায়ারের চাপ মেপে দেখলে কত হয়। তাহলে ওই নতুন শহরে গ্যাসের টায়ারে মোট চাপ পি নেটের মানটা কত? নেট চেঞ্জ হয়ে যাবে এবার, পি নেটের মানটা কত এইটা আমাদের কাছে জানতে চেয়েছে। ওকে ভাই, কিভাবে করতে পারি দেখেন। দেখেন ভাই কিছু আইডিয়াস, যেমন দেখেন এই যে এই প্রথম শহরটাতে গ্যাসের চাপ আমরা জানি, প্রথম শহরে অ্যাটমসফেরিক চাপও কিন্তু আমরা জানি, প্রথম শহরে তাপমাত্রা কিন্তু আমরা জানি কত? 27°C। যখন আমি 27°C বলবো আপনি তখন 27°C শুনবেন না, আপনি শুনবেন 300 কেলভিন। সো প্রথম শহরে গ্যাসের তাপমাত্রা কত ভাই? 300 কেলভিন। সেম ভাবে আমি যদি এখন দ্বিতীয় শহরের কথা বলি, দ্বিতীয় শহরের যদি আমি কথা বলি ভাই, দ্বিতীয় শহরেরও মনে অনেক কিছু দেওয়া আছে। দ্বিতীয় শহরে ভাই P2 মানটা কত আমরা জানি না, কিন্তু দ্বিতীয় শহরে তাপমাত্রা কত এটা আমরা জানি। কত ভাই দেখেন, কত? দ্বিতীয় শহরে তাপমাত্রা 12°C। সো যখনই আমি 12°C বলবো আপনি এটার সাথে 273 অ্যাড করে কেলভিন এককে শুনবেন, কারণ এখানে কিন্তু ডিগ্রি সেলসিয়াস ইউজ হওয়ার কোনো সুযোগ নেই। সো দ্বিতীয় শহরে তাপমাত্রা হচ্ছে ভাই 12 আর 273 যোগ করলে 285 কেলভিন। সো আমরা P1 এর মান জানি, T1 এর মান জানি, T2 এর মান জানি, P2 এর মান আমরা জানি না। কিভাবে বের করতে পারি ভাই? এবং পুরো প্রসেসটাতে আমরা ধরে নিলাম গ্যাসের যে টায়ার আছে, যে টায়ারের ব্যাপারটা আছে, এখানে কিছু বলা নেই, মানে টায়ারের ভলিউমটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নেব। কিছু বলা না থাকলে এটা ধরে নিতে পারি আমরা, সমস্যা নেই। আর বাকিটা সহজ ভাই, ইজিলি আমরা P1/T1 সমান হচ্ছে P2/T2 যদি ফর্মুলা অ্যাপ্লাই করি, সেখান থেকে আমরা ইজিলি P2 এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো। P2 সমান কি চলে আসে ভাই? P1 × T2 / T1 চলে আসে। আসেন মান বের করে দিই। T1 এর মান কত ছিল জানো? 3 × 10⁵, T2 এর মান হচ্ছে 285, T1 এর মান হচ্ছে 300। সো P2 এর মান চলে আসবে হচ্ছে ভাই সামথিং প্যাসকেল। এটাই হচ্ছে P2 এর মান। কিছু একটা হলো, এটা আপনি বের করে ফেলতে পারবেন। সো দ্বিতীয় শহরে গ্যাস কতটুকু চাপ প্রয়োগ করবে সেটা আমরা জানি। দ্বিতীয় শহরে অ্যাটমসফিয়ার কতটুকু চাপ প্রয়োগ করবে, দ্বিতীয় শহরে অ্যাটমসফিয়ারিক চাপ হচ্ছে P18 বার। একটু চেঞ্জ হয়ে গেছে, সেটা কত ভাই? কত দেখলাম যেন 6.7 × 10⁴। অ্যাটমসফিয়ারিক চাপ চেঞ্জ হয়ে গেছে। সো দ্বিতীয় শহরে এবার মোট চাপ কত ভাই? ইজিলি বের করা যায় না ভাই? দ্বিতীয় শহরে P নেট বার সমান আমরা মনে ইজিলি এবার বের করতে পারি, সেটা কি হবে ভাই? P2 - P অ্যাটমসফিয়ার বার। তো P2 যে ভ্যালুটা আসছে আগের থেকে, সেখান থেকে আপনি 6.7 × 10⁴ আপনি বিয়োগ করে দিবেন। বিয়োগ করে দিয়ে কত আসে এইটা আপনারা এখন বলতে পারেন। ডেফিনেটলি আমিও আপনাদের সাথে চাইলে ক্যালকুলেশনটা করে নিতে পারি। সো আমরা যদি ক্যালকুলেশনে হিসাবটা যদি একটু করি, তাইলে এটার কত আসে ভাই? কত আসে বলো? এটা চলে আসে হচ্ছে 21,800। 21,800 প্যাসকেল। 21,800 প্যাসকেল চলে আসবে। আশা করি বুঝেছেন আপনারা, আশা করি এই জায়গাটা আপনাদের কোনো সমস্যা নেই। আশা করছি আপনারা এই জায়গাটা খুবই ভালো মতো বুঝেছেন, খুব ভালো মতো বুঝেছেন। আচ্ছা, সো প্রথম কোয়েশ্চেন গেল ভাই। আরেকটা কোয়েশ্চেন আমরা দেখব। এই কোয়েশ্চেনটা আমাদের নেওয়া হয়েছে আইআইটি থেকে। আইআইটি অ্যাডভান্সড এসেছিল 1997 সালের, বহুত আগের কোয়েশ্চেন। 1997 সালে অ্যাডভান্সড এসেছিল, তখন আইআইটির নাম মনে হয় AIEEE ছিল। সো তখনকার কোয়েশ্চেন দেখেন, প্রশ্নটা কি পরি সলভ করে, খুবই সহজ কোয়েশ্চেন। দেখেন, গ্যাস থার্মোমিটার তাপমাত্রা পরিমাপ করতে ব্যবহৃত হয়। গ্যাস থার্মোমিটার মানে ভিতরে
গ্যাস আছে। পারদ থার্মোমিটার মানে ভিতরে পারদ থাকে, গ্যাস থার্মোমিটার মানে ভিতরে গ্যাস আছে। থার্মোমিটারের কন্টেনারটিকে পানিতে ত্রৈধবিন্দু মানে কি বলেন? ত্রৈধবিন্দু T1 মানে কত জানেন? 273.16 ডিগ্রি সেলসিয়াস, 0.16 ডিগ্রি সেলসিয়াস নাকি 16 কেলভিন হবে বলেন? পানির ত্রৈধবিন্দু তাপমাত্রা কত বলেন? পানির ত্রৈধবিন্দু তাপমাত্রা কত বলেন? 0 ডিগ্রি সেলসিয়াস না? 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত? 273 কেলভিন, 273 কেলভিন বা 273.16 কেলভিন, এটা আমরা বলতে পারি, কারণ আমরা সবসময় কেলভিন এককে তাপমাত্রা নিব। পানির ত্রৈধবিন্দু তাপমাত্রা ডুবালে গ্যাস কর্তৃক প্রযুক্ত চাপ, মানে যেহেতু থার্মোমিটারের ভিতরে গ্যাস আছে, সো গ্যাসটা কতটুকু চাপ প্রয়োগ করে সেটা হচ্ছে ভাই এইটা 3 × 10⁴, সো এটা হচ্ছে P1 এর মান। আচ্ছা, পাওয়া গেল। যখন একই থার্মোমিটার মানে কি, অবশ্যই ভিটা এখানে কনস্ট্যান্টের কথা বলেছে। গ্যাস থার্মোমিটার কন্টেনারটিকে আলাদা সিস্টেম মানে আলাদা একটা লিকুইডে ডুবিয়েছেন, প্রথমে পানিতে পরে অন্য লিকুইডে ডুবানো হলো, তখন চাপ পাওয়া গেল ভাই 3.5 × 10⁴, সেটা হচ্ছে আমাদের P2 এর ভ্যালু। সো P1 P2 জানি, ভি কনস্ট্যান্ট, এবং গ্যাস নিশ্চয়ই গ্যাস থার্মোমিটার থেকে বের হতে পারবে না। সো খুব ভালো মতো বোঝাচ্ছে এটা গেলুসের সূত্রে অ্যাপ্লাই হবে। চেয়েছে কি ভাই, সিস্টেমের তাপমাত্রা কত, সো ফাইনাল টেম্পারেচার কত, এই হচ্ছে ঘটনা। কেলভিনে পেয়ে যাবেন, করে ফেলে আসেন, খুবই সহজ তো। কি করা লাগবে বলেন? P1/T1 সমান হচ্ছে P2/T2। সো এখান থেকে T2 সমান আমরা কি লিখতে পারি ভাই? উপরে চলে যাবে P2 × T1 ডিভাইডেড বাই P1। P2 ভ্যালু কত বলে? P2 ভ্যালু কত? P2 ভ্যালু হচ্ছে, দেখেন, P2 ভ্যালু হচ্ছে 3.5 আর P1 এর ভ্যালু হচ্ছে 3। 10⁻10⁻, দুই জায়গা থেকে কাটাকাটি যায়, সো আমি 10⁻, লিখলাম না, এখানে 3.5 লিখলাম। আর T1 এর ভ্যালু হচ্ছে 273.16 আর নিচে হচ্ছে P1 এর মান হচ্ছে 3। সেটা যদি কাটাকাটি মারামারি করেন সামথিং কেলভিন পেয়ে যাবেন। সো এই কেলভিন থেকে এরপর যদি আবার 273.16 বিয়োগ করেন তাহলে আপনি ডিগ্রি সেলসিয়াস কিন্তু পেয়ে যাবেন ইজিলি। সো এটা কত আসে ভাই? আমরাও ক্যালকুলেট করতে পারি, তাই না? আসেন এটা করে দেখি। সেটা চলে আসে 318.68 কেলভিন। সেটা চলে আসে 318.68 কেলভিন। এটাকে আপনি ডিগ্রি সেলসিয়াসে কত আসে বের করে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সো লাস্ট আজকের একটা এমসিকিউ আমরা দেখবো এখন। এটা দেখলে আজকে আমাদের এই লেকচারটা প্যাক আপ করবো আমরা। সো কোয়েশ্চেনটা হচ্ছে একটা এমসিকিউ, এটা এসেছে রুয়েটে 2011-12 সালে। এই কোয়েশ্চেনটা দিয়েই আমাদের এই লেকচারটা আমরা শেষ করতে পারি, ঠিক আছে? কি বলেছে ভাই? কি বলেছে? একটি পাত্রে, কি বলেছে, একটি পাত্রে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিছু গ্যাস রক্ষিত আছে। ওকে, তার মানে এটা T1 এর মান। T1 এর মান কত ভাই? 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত? 273 কেলভিন, তাই না? আচ্ছা, কত তাপমাত্রায় গ্যাসের চাপ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের চাপের 1/3 হবে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ধরেন গ্যাসের চাপ P0, কত তাপমাত্রায় গ্যাসের চাপ হবে P0 এর 1/3, মানে থিটার ভ্যালুটা বের করতে পেরেছে কত কেলভিন, মানে কে এর মানটা কত, এখানে যেহেতু কেলভিনে আছে তার মানে টি এর মানটা বের করতে বলেছে, কত কেলভিন T2 এর ভ্যালুটা। ওকে, আচ্ছা, এবং একটি পাত্রে কিছু কত তাপমাত্রায়, আচ্ছা দেখেন একটি পাত্রে গ্যাস আছে, কত তাপমাত্রায় গ্যাস আছে, মানে এখান থেকে গ্যাস বাইরে যাওয়ার ভিতরে আসার কোনো কথাবার্তা বলা নেই, একটি পাত্রে গ্যাস রক্ষিত আছে। সো ভিটা আমরা কনস্ট্যান্ট ধরে নিতে পারি, এনটা আমরা কনস্ট্যান্ট ধরে নিতে পারি। এন তো বলাই আছে, কনস্ট্যান্ট ধরে নেওয়ার কথা বলাই আছে। একটি পাত্রে গ্যাস আছে মানে কি পাত্র থেকে গ্যাস বের হবে না, যেহেতু বলা নেই বের হওয়া ঢুকার, তার মানে গ্যাস বের হবে না, এন কনস্ট্যান্ট। ভলিউম সম্পর্কে কিছু বলা নেই, সো ভলিউম কনস্ট্যান্ট ধরে নিতে পারি। সো দেখেন ব্যাপারটা এবার আমরা কি জানি ভাই, পি ইজ প্রপোর্শনাল টু টি। সো ব্যাপারটা বুঝেন, পি যেহেতু 1/3 হয়েছে, পি যেই হারে বাড়বে বা কমবে টিও সেই হারে বাড়বে বা কমবে, যেহেতু সমানুপাতিক, তাহলে টি ওর মানটাও কি হয়ে যাবে 1/3 হয়ে যাবে। সো প্রথমে কত ছিল 273 ডিভাইড বাই 3 যদি আমরা করি সেটা কত চলে আসে ভাই 91 কেলভিন চলে আসে। 91 কেলভিন চলে আসে নাকি আসে না বলুন? 91 কেলভিন চলে আসে। কেলভিন চলে আসে। সো এটা সঠিক উত্তর, একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা হবে 91 কেলভিন।
সো সঠিক উত্তর হচ্ছে অপশন এ। অপশন এ 91 কেলভিন। ওটা হচ্ছে অ্যাকচুয়ালি 91 লেখার দরকার ছিল, লেখা ছিল 71। সো আমরা 91 এটা বলে দিতে পারি। এই হচ্ছে ব্যাপার। সো হ্যাঁ, আজকের ক্লাসটা এই পর্যন্তই ভাই। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের সম্পর্কে যে কোনো জিজ্ঞাসা করতে পারেন আপনারা। মনন একাডেমি আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের ইউটিউব ফেসবুক গ্রুপ আছে এবং ইউটিউব চ্যানেল আছে, এবং একই সাথে আপনারা আমাদের সাথে যে কোনো যোগাযোগে রকেট ফিজিক্স বাই মুকিত ফেসবুক গ্রুপে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। সো এই দুটো গ্রুপ হচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্টের যে কোনো জায়গা। সো সবাই ভাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার প্রতি অনেক বেশি দোয়া ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।